সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আজ মঙ্গলবার। সেই মঙ্গলবারের যে আয়োজন, আমরা সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের সেমিনারে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম, এবং আজকের এই সেমিনারে সভাপতিত্ব করছেন অধ্যাপক গোপীনাথ দত্ত, অত্যন্ত পরিচিত মুখ, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সোহেল সৌকর্য, একজন সরকারি কলেজ শিক্ষক, আর অন্যান্য প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকগণ এই বিষয়ের উপর আলোচনা করবেন। আমরা সবাই জানি যে সাহিত্যকে একটা সমাজের দর্পণ বলা, সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। দর্পণ মানে আমরা জানি যে আয়না। তো এই সাহিত্য, কোন দেশের সাহিত্যকে লক্ষ্য করলে বোঝা যাবে যে ওই দেশটা কেমন। আর আমরা এই সাহিত্য পড়েই মোটামুটি শিক্ষিত হয়ে থাকি। ওই সাহিত্যের মধ্যেই জাতির শ্রেষ্ঠ লেখকদের লেখা ওখানে স্থান পায়। তাই ওই জাতির কি ধরনের সম্পদ আছে, সেই জ্ঞানী গুণী লোক আছে, তাদের লেখাগুলি সাহিত্যে স্থান পায়, আর সেটার মাধ্যমে জগৎব্যাপী ওই দেশটির পরিচয় ঘটে। তাই এই যে আমাদের শ্রেষ্ঠ সন্তান, আমাদের বাংলার, যাদের মাধ্যমে আমাদের এই দেশের পরিচিতি ঘটে, তাদের অন্যতম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের যে তার জীবন ইতিহাস আমরা আলোচনা করেছি। তার যে মানুষের বড় হওয়ার আকাঙ্ক্ষা, সেটা অবশ্যই দোষের নয়। আর তার যে বড় হওয়ার আকাঙ্ক্ষা, তিনি সেটা করেছেন, তার মধ্যে আমাদের শেখার আছে। তিনি আইসিপিএস নাকি ইন্ডিয়ানটা কি বলে, আইসিএস আমাদের বিসিএস বলে, আইসিএস বা এ ধরনের সরকারি কোনো চাকরি করে উনি নিশ্চিত জীবনের কথা চিন্তা করেন নাই। এই মাইকেল মধুসূদন দত্ত বরঞ্চ ওই সময় যেহেতু ইংরেজ শাসন চলছিল, তাই ইংরেজদের ওদের যে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা লেখক, সেই লেখকদের সমকক্ষ লেখক হবার চিন্তা এই মাইকেল মধুসূদন দত্তের মাথায় আসে। তাই তিনি বেছে নেন যে ইংরেজিতেই উনি, যারা ইন্ডিয়াকে শাসন করছে তাদের ভাষা ইংরেজি, তারা ইংরেজিতে বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করে তারা বিশ্বময়, সারা পৃথিবীময় তারা প্রভাব বিস্তার করে। তো ওই মাইকেল মধুসূদন দত্ত চিন্তা করলেন, আমিও ইংরেজিতে সাহিত্য রচনা করে আমিও তাদের সমকক্ষ বা ক্ষেত্র বিশেষে সম্ভব হলে ছাড়িয়ে যাব। তাই তিনি ইংরেজিতেই প্রথম শুরু করলেন, দ্য ক্যাপটিভ লেডি লিখলেন, এবং এটা যথেষ্ট ভালো লেখা লিখেছে। এটা দোষের কিছু না যে কাউকে অনুকরণ করা। একসময় ইংরেজদের মধ্যে এই অনুসরণ একটা প্রতিযোগিতা ছিল, যে কে কাকে অনুকরণ করে ভিন্ন কিছু বানাতে পারে, এটা কতটা পারে। এদেরকে এই অনুকরণ বেশি করে যারা, তাদেরকে ইংরেজিতে বলে প্লাজিয়ারিস্ট, আর বাংলায় বলে সাহিত্য চোর। পৃথিবীতে বড় সাহিত্য চোর হলো উইলিয়াম শেক্সপিয়ার। এর উপর কোন বড় সাহিত্য চোর আজও জন্ম নেয় নাই। এই সাহিত্য চোর যে উইলিয়াম শেক্সপিয়ার, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো নিজের কই, আপনারা তো খুঁজেই পাই না, আপনি এর গল্প, এর কাহিনী, এগুলো নিয়ে আপনি খালি নতুন করে লেখেন। বলে যে হ্যাঁ, কথা ঠিক, কিন্তু অন্যের জিনিস আমি নিয়ে যে কি করি এটা দেখবেন না আমি কি করি। আমি তো ধার করি। হ্যাঁ, ধার করেন। কি ধার করেন? কঙ্কাল ধার করি। আমি অন্যের কাছ থেকে কঙ্কাল ধার করে সেই কঙ্কালে মাংস সংযোজন করি, তারপর মাথায় চুল দিই, তারপর তাকে প্যান্ট শার্ট পরাই, কোটটাই পরিয়ে, তারপর তো চোখ মুখ নানান কিছু সেন্টমেন্ট দিয়ে তাকে একটা ভদ্রলোক তৈরি করি। তখন কি তাকে আর কঙ্কাল বলা যায়? না, তা বলা যায় না। তখন কিসে যে একজন জেন্টলম্যান। এটা তার তৈরি।
আমি কঙ্কাল ধার করেছি, বাকিটা তো আমার। I churned 300 cows into my bucket, but the butter I milked 300 cows into my bucket, but the butter I churned is my own. 300 গাভী দহন করেছি আমার বালতিতে, আর তাতে দুধ থেকে যে মাখন আমি সৃষ্টি করেছি এটা গাভীর না, ওটা আমার। তাই এই যে উইলিয়াম শেক্সপিয়ার কঙ্কাল ধার করে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে গল্প ধার করে তার মধ্যে চমৎকার করে তাকে উপস্থাপন করা, এভাবে তার শ্রেষ্ঠত্ব, পৃথিবীর শ্রেষ্ঠ লেখকে পরিণত হন। তেমনি এই যে মাইকেল মধুসূদন দত্ত, ইনি যে দ্য ক্যাপটিভ লেডি লিখলেন, এবং এটা লিখবার পর অনেক ইংরেজ তাকে তিরস্কার করলো, এটা পুরস্কৃত না করে বললে হ্যাঁ এটা সর্বিত সর্বন। যদিও এটা ভারতীয় একটা কাহিনী, পৃথ্বীরাজের যে ঘটনা, এই ঘটনা কে কেন্দ্র করে তিনি, কিন্তু ফর্মটা মানে এই যে লেখার আকারটা তিনি অনুসরণ করলেন রবার্ট সাউদি, তারপরে লর্ড বাইরন, এদেরকে এই ধারা অনুসরণ, তাদের লেখার ধরন অনুসরণ করায় তারা ভাবলো এটা আমাদের জিনিসই, কিন্তু এটা চিন্তা করলো না যে ঘটনা ভারতীয়, প্রাচ্যের ঘটনা পাশ্চাত্যের ধরনে প্রকাশ, এটা হতেই পারে। প্রশংসা না করে তারা বরং তিরস্কার করলো। তাই ড্রিঙ্কওয়াটার নামে, ড্রিঙ্কওয়াটার মিথুন নামে লেখক, মানে একজন চিন্তাশীল ব্যক্তি, উনি এই মাইকেল মধুসূদনকে পরামর্শ দেন যে দ্য ইংলিশ পিপল, ড্রিঙ্কওয়াটার পরামর্শ দেন, রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইউ আর এ নন নেটিভ ইংলিশ স্পিকার, the English people will not allow you to stand straight. So it is better for you to write in your own language, in Bengali, and writing in that language you will be great. এই কারণেই পরে উনি এরপর এটা মনক্ষুণ্ণ হলেন, তারপরে লিখলেন মেঘনাদ বধ, লিখে আরো বাংলা সাহিত্যে চিরস্থায়ী স্থান করে নেন তিনি। মেঘনাদ বধ বাংলা সাহিত্যের এই একমাত্র সার্থক মহাকাব্য। তাই যাই হোক, এই বাকি কথাগুলো, মানে বাকি কথা বলতে আমি একটু শুরুটা করলাম, এই এখন আমি তো এই যে উপস্থাপন করি, যার ফলে আমি বলার তেমন সুযোগ পাই না, তাই সুযোগ বুঝে আজকে প্রতিশোধ নিলাম কিছুটা বলে। এখন এই আলোচনার প্রথম আলোচক যথারীতি ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন ওত পেতে আছেন, কিছু বলবেন। উনি দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, মেজর জেনারেল মহসিন আদর্শ কলেজ। সবসময় বলেন উনি এই নারীদের মতো একটা স্বভাব আছে, নারীরা নাকি কোন বিষয় ছাড়া 3 দিন কথা বলতে পারে, আর একটু বিষয় যদি দেওয়া যায় 1 সপ্তাহ, আর যদি নতুন বউ আসে গ্রামে তাকে নাকি 6 মাস বলতে পারে কথা, ওই মহিলার খারাপ ভালো মন্দ দিক নিয়ে। তা আমাদের এই বিশিষ্ট বক্তা কোন প্রস্তুতির প্রয়োজন পড়ে না, তাও প্রাসঙ্গিক বক্তব্য দেন, আল্লাহ জানে কি দেন। তো উনি এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। I am standing here for a long time, but I feel very shame that you are the president of this program, but you will tell Gopinath দত্ত, a presenter, but I speak a lot. Thank you. আজকের এই পণ্ডিতদের আড্ডার সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং প্রধান আলোচক মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের আজকের সঞ্চালক অনেক দূর বলেছেন, তাতে আমার হেল্প হয়েছে, যেহেতু আই এম টোটালি আউট অফ স্টাডি। এখান থেকে কিছু পিক করে কিছু বলতে চাই যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন। পাশাপাশি যে কথা বললেন যে মানুষ অনেক বড় হতে চায়, ইংরেজদের মতো ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল ঝোঁক ছিল এবং ইংরেজি সাহিত্য চর্চা করেছেন। আমরা বাংলা সাহিত্যে একটু যে লক্ষ্য করেছি তার লেখনীতে একটু পরিবর্তন সে এনেছে তার সাহিত্যে, সেটা হলো যে প্রমিত বাংলা বা শুদ্ধ বাংলার ব্যবহার কিন্তু উনি একটি কাব্যগ্রন্থ করেছেন, যেটা আমরা মেঘনাদ বধ কাব্যগ্রন্থে দেখতে পাই। সেটা একটি সেই
রামায়ণ ভিত্তিক একটা লেখা ছিল। তো আমাদের যুগে যুগে যে কবি সাহিত্যিকের জন্ম হয়েছে, তারা আমাদের সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছে তাদের লেখনীর মাধ্যমে। আর একজন লেখকের লেখার যে সময়কাল, সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেই কন্টেম্পোরারি যে অবস্থাটা বা সমকালীন যে অবস্থাটা, সেটার পিকচার কিন্তু আমরা পেয়ে যাই। এটা আমাদের জন্য যে কোনো লেখকই আমাদের ইতিহাসকে পিছনের দিকে ভাববার সুযোগ দেয় যে ওই সময় ওই এজে কেমন আমাদের সংস্কৃতি ছিল, মানুষের জীবনযাত্রা কেমন ছিল, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। এবং সবচেয়ে যে ভালো দিক, একটি মানুষ যদি অনেক ভাষায় যদি দক্ষ হয়, তার লেখনী কিন্তু অনেক সমৃদ্ধ হয়, তাই না? ইংরেজি সাহিত্য একটি রিচ একটি সাহিত্য। আমার ছাত্র জীবনেও ঢাকা ইউনিভার্সিটির সাবসিডিয়ারি ছিল ইংরেজি। সেখানে ইংরেজি সাহিত্যের যে পার্ট, সেটা কিছুটা হলেও পড়বার সুযোগ হয়েছে। ইচ্ছে ছিল যে আমি ইংরেজি সাহিত্যে পড়বো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ওই সময় ছিল যে 25-এ মিনিমাম 11 পেতে হবে। সেখানে আমি 10 পেয়েছিলাম, এক শর্টের টন ইংরেজি পড়তে পারেন। সেই দুঃখবোধ থেকেই ইংরেজির আমি সাবসিডিয়ারি হিসেবে নেই, এবং আমার কনফিডেন্স ছিল যে আমি এটা ওভারকাম করতে পারবো। তখন আমি দেখেছি যে ইংরেজি সাহিত্য কত রিচ, এবং তাদের ভাবনার জগৎ, মানে আমাদের মানে মানুষ যে এত কঠিন ভাবে নিবিড় ভাবে তার অবজারভেশন, তার পারসেপশন, এগুলো লেখনের মাধ্যমে প্রকাশ করতে পারে। এটা অভাবনীয় যে মানুষের ব্রেন মানে কোথায় যেতে পারে, কত দূর যেতে পারে, এটা বিস্ময়কর বিষয়। ইংরেজি সাহিত্যের যে বিষয়গুলো ম্যাক্সিমাম দেখেছি, মেটাফোর, সিমিলির ব্যবহার, সেগুলো বোঝবার জন্য কিন্তু আমাদের ফিলোসফিক্যাল নলেজ প্রয়োজন। মাইকেল মধুসূদন দত্ত যেহেতু ইংরেজি সাহিত্যে তিনি দক্ষ ছিলেন, পারদর্শী ছিলেন, বিজ্ঞ ছিলেন, সে অর্থে তার লেখনীর ধার, লেখনী অনেক সমৃদ্ধ হবে, এটি স্বাভাবিক, এবং বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হয়েছে। যাই হোক, এখানে আমাদের অনেক ভালো ভালো বক্তা রয়েছেন। সাদি ভাই চমৎকার বলেন, সাদি ভাইয়ের কথা শুনবো। এবং প্রধান আলোচক বুদ্ধিদীপ্ত একজন মানুষ গোপীনাথ দত্ত স্যার, কুমুদিনী সরকারি কলেজের অধ্যাপক ইংরেজি সাহিত্যের, আমার প্রিয় একজন মানুষ। সেই সাথে আমাদের রুবেল সাহেব এখানে আছেন, ইংলিশ নোয়িং ম্যান, চমৎকার ইংরেজি বলেন, তার কাছ থেকে মাঝে মধ্যে শিখি। এবং আসলে মানুষ কি দেখেন, এই যে সাহিত্য কর্মের মধ্যে আজকে যে পণ্ডিতদের মেলা বসেছে, এখানে রুবেল সাহেব অন্য ধরনের একজন মানুষ। যত ইডিওটিক ইংরেজি আছে বা অ্যাবনর্মাল ইংরেজি আছে, তার ট্রান্সলেট উনি করতে পারেন। একটা মানুষ কিন্তু অনেক দিকে কিন্তু তার পারদর্শিতা থাকে। এই আনকমন যে কথাগুলো, সেগুলো কিন্তু অবলীলায় উনি ট্রান্সলেট করে দেন। আমরা কিন্তু নানাভাবেই সমৃদ্ধ হচ্ছি। এই আড্ডাটা আমাদের যে জ্ঞানের পরিধিকে কিন্তু আরো সমৃদ্ধ করছে। আমি মনে করি এখানে এসে আমি সমৃদ্ধ হয়েছি, আরো সমৃদ্ধ হতে চাই। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা, যা বলছিলাম, তো উনি দর্শনের শিক্ষক, দর্শনের মানে দর্শনবিদ, দার্শনিক বলি নেই, দর্শনবিদ। এবং উনি একজন ভালো আলোচক। ওই যে যথারীতি যেটা বলছিলাম, আমাদের কথা সে বললো ওই জায়গায় সিমিলি, মেটাফোর, এটা ইংলিশ ডিপার্টমেন্টের ব্যাপার, তাও বলে গেলেন উনি। চমৎকার বলেছেন, সুন্দর শুরুর জন্য ধন্যবাদ। ওয়েল বিগান ইজ হাফ ডান, হয়ে গেল হাফ ডান। তারপরে বক্তব্য শুনবো মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ। হ্যাঁ, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ। তো সেই ফাঁকে একটা কথা বলি, এই যে আমাদের এই যে নাম নিয়ে যে দা লিটারাটি, এটা অনেকেই ভাবছে যে এ আবার কেমন নাম। এই লিটারাটি শব্দের প্রাথমিক অর্থ হলো শিক্ষিত সমাজ। আমার নিজেই সার্চ দিয়ে দেখবেন, লিটারাটি শব্দের প্রাথমিক অর্থ হলো শিক্ষিত সমাজ। তারপরে আরেকটা এক্সটেন্ডেড অর্থ হলো শিক্ষিত, বুদ্ধিজীবী ও শ্রেষ্ঠ মানুষের সমাবেশ।
আরো যদি ব্যাখ্যা করা যায়, আস্তে আস্তে ব্যাখ্যা এমন দাঁড়িয়েছে যে সমাজের শ্রেষ্ঠ মানুষদেরই সমাবেশ, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। তো যে শিল্প আড্ডা ছিল নামটা, এই আড্ডা শুনে মনে করে এরা বোধ হয় এখানে আড্ডায় যা যা হয় ঠিক তাই করে। এই মাইক মানে যখন আমাদেরকে ইয়েতে দেখায়, মানে ক্যামেরায় দেখায়, তখন ভালো কথা কয়, বাকি সবাই তার আড্ডার যে কাম সেই কামই করে। আসলে তা করি না আমরা। আমরা আসলে যা করি তা আপনাদের ক্যামেরার সামনে দেখিয়ে দিই। তাই এই নামটা পরিবর্তন করা হয়েছে দ্য লিটারারি টাঙ্গাইল। আশা করি আপনাদের ভালো লেগেছে, এই শুনতে শুনতে হয়ে যাবে। থ্যাংক ইউ। যেমনটি বলছিলাম, মোহাম্মদ আব্দুর রহিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। স্যার, আপনাকে অনুরোধ করছি আজকের আলোচ্য বিষয়ে কথা বলবার জন্য। লিটারেটি ক্লাব কর্তৃক আয়োজিত অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি সাহেব জনাব গোপীনাথ দত্ত, সহযোগী অধ্যাপক, সরকারি কমিউনিটি কলেজ, উপস্থিত অধ্যক্ষার সভার সম্মানিত আমার শ্রদ্ধেয় স্যার উজ্জ্বল স্যার, অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আরেক স্যার সোহেল স্যার, সরকারি ইমাম আলী কলেজের বাংলা বিভাগের প্রধান, এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার এবং সহকর্মী এবং সমবয়সী সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ইংরেজি সাহিত্যের ছাত্র হয়ে আজকে আপনাদের সামনে মাইকেল মধুসূদন দত্তের কাব্য, তার লেখা গ্রন্থ, সনেট, এইসব নিয়ে আলোচনা করার দুঃসাহস প্রকাশ করার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লিটারেটি ক্লাবে আপনাদের সামনে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বাংলা সাহিত্যের প্রবর্তক এবং প্রথম সনেট রচয়িতাকারী। তিনি একই সাথে কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতাকারী ছিলেন। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের নবজাগরণের অগ্রদূত বললে খুব একটা বেশি বলা হবে না। বাংলা সাহিত্যের অসাধারণ অবদানের জন্য মাইকেল মধুসূদন দত্তকে বাংলা নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তাকে বঙ্গভারতের দামাল পুত্র বলেও আখ্যায়িত করা হয়। মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্যকর্মে প্রত্যেকটা স্থানে যথাযথ সুনিপুণ দক্ষতার সাথে উপস্থাপন করলেও আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তিনি যদি ছোট গল্প এবং প্রবন্ধে তার একটু নখদর্পণ করতেন, একটু যদি তার সাহিত্য চর্চা মনোনিবেশ করতেন, বাংলা সাহিত্য হয়তো আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে পারত। সাহিত্য চর্চার ক্ষেত্রে ব্যক্তি জীবনের কিছুটা হলেও সম্পৃক্ততা পরিলক্ষিত হয়। মাইকেল মধুসূদন দত্ত তার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী, তাদের বংশ পরিচয়ের কথা বলতে গেলে বাল্যকাল থেকেই মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত প্রাচুর্যের ভিতরে মানুষ হয়। যেহেতু সাহিত্যকর্মের সাথে তার ব্যক্তি জীবনের সম্পৃক্ততা পরিলক্ষিত হয় বিদায় বলতে বাধ্য হচ্ছি, সে এমন ভাবে তার জীবন নিয়ন্ত্রিত করতেন তার পিতার সাহচর্যে। এবং দেখা যেত যে যখন ক্লাস 1837 সালের কথা, মাইকেল মধুসূদন দত্ত যখন এই তার খিদিরপুর অঞ্চলে মানে তার শিক্ষা গ্রহণের জন্য 6 বা 7-এ পড়েন, গ্রামের তার ওইখান থেকে পালকিতে চড়ে কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন, যা অত্যন্ত ব্যয়বহুল এবং জমিদার সন্তানের পক্ষে সম্ভব। তার দেখা যায় 1841 সালে
মাইকেল মধুসূদন দত্ত বৃত্তি পরীক্ষায় কিন্তু সফলতার সাথে, কৃতিত্বের সাথে সে বৃত্তি পায়। তারপর 1842 সালে তার জীবনের চরম পরিবর্তন পরিলক্ষিত হয়, যখন সে কলেজ কর্তৃক স্ত্রী শিক্ষা বিষয়ক একটা ইংরেজি প্রবন্ধ করে মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক পান। ঠিক এই স্বর্ণপদক প্রাপ্তির পরেই মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি কবি হওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা এবং স্পৃহা জাগ্রত হয়। তারই প্রতিশ্রুতিতে, তারই ফলশ্রুতিতে মাইকেল মধুসূদন দত্ত সে তার সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। কিন্তু এরই মাঝখানে তার পিতা রাজনারায়ণ দত্তের আকস্মিক একটা সিদ্ধান্তে সে একদম হতবাক হয়ে যায়। কারণ মাইকেল মধুসূদন দত্তের সমবয়সী তার আত্মীয় স্বজন বা তারই সার্কেলের যারা আছেন, যাদের বয়স 13-14 পর্যন্ত হয়ে গেছে, তাদের প্রায়ই বিয়ের কার্য সম্পাদিত হয়। তখন রাজনারায়ণ দত্ত তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই বিয়ের প্রস্তাবটা যেন মাইকেল মধুসূদন দত্তের জীবনে বজ্রপাতের মতো হয়। সে কোন অবস্থাতেই হিন্দু কোন মেয়েকে বা হিন্দু সংস্কৃতিটা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই সংস্কৃতির কাউকে সে বিয়ে করতে মোটেই রাজি নন। তার মাতা জাহ্নবী দেবীকে সে বোঝানোর অনেক চেষ্টা করেন বা ইশারা ইঙ্গিতে বুঝাইতে খুব চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তার যে মনের কথাগুলা তারা বুঝতে পারে না। বিদায় মাইকেল মধুসূদন দত্ত কোনো উপায়ন্তর না পেয়ে সে গোপনে তার সহযোগী, তার আত্মীয় স্বজন, বাবা মা কারোর সাথে কোনো প্রকার সলা পরামর্শ না করে গোপনে সে খ্রিস্টান ধর্মের যারা যাজক আছেন তাদের সংস্পর্শে গিয়ে সে খ্রিস্টান ধর্ম অবলম্বনের প্রস্তাবনা প্রকাশ করেন। কিন্তু তার একটাই শর্ত ছিল, হ্যাঁ, আমাকে কি করতে হবে? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিতে হবে, আমাকে বিলেতে যাওয়ার সুযোগ দিতে হবে। এই যে প্রেক্ষাপট, এরই প্রেক্ষাপটে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সেই তারা তার সিদ্ধান্তকে গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। ঠিক খ্রিস্টান ধর্ম অবলম্বন করার পর সে এই মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজের একটি অ্যাসাইলাম, সেখানে ওই রেবেকা নামক খ্রিস্টান ধর্মাবলম্বী মেয়ের তার সান্নিধ্যে যখন সে শিক্ষকতা শুরু করেন, ঠিক ওইখানেই মাইকেল মধুসূদন দত্তের সাথে তার পরিচয়ের 6 মাস 13 দিন পর যেন মাইকেল মধুসূদন দত্ত তার স্বপ্নের সেই মেয়েকে সে পেয়ে যান, বা যার সাথে যাকে সে সহধর্মিণী করতে চান তাকেই পেয়ে যান। সে হচ্ছে কি রেবেকা। ঠিক তারই পরেই তার 1 বছর পার হতে না হতেই তার প্রথম সন্তানের জন্ম, বা তারপরেই সে দ্য ক্যাপটিভ লেডি লেখেন। আর তারই অংশ হিসেবে আমি একটু 2টি স্টাঞ্জা বলবো ওই দ্য ক্যাপটিভ লেডিরই পরের অংশ, টু এ লেডি, এই অংশ থেকে। ও দ্যাট thou let us fair within as the angelic outward is, সে আমাদের জন কিটসের উডনে গ্রিসিয়ান আনকে স্মরণ করিয়ে দেয়। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যার সত্য তাই সুন্দর, যার সুন্দর তাই সত্য। এখানে পৃথ্বীরাজ এর 3টি ওয়াইফ ছিল। সবার ছোট ওয়াইফের নাম ছিল সমুক্তা। সে গুণে সৌন্দর্যে এতই আকর্ষণীয় ছিল, কিন্তু তার অহংবোধ, দাম্ভিকতা এত বেশি ছিল যে সেটাকে পৃথ্বীরাজ বারবার তাকে রিকোয়েস্ট করে, আল্লাহ পাক তোমাকে অনেক, ঈশ্বর সৃষ্টিকর্তা তোমাকে অনেক দিয়েছে, তোমার সৌন্দর্য অনেক, কিন্তু it will be better for you to reflect your inner feelings, inner beauty. Why you are so much boastful of your outer beauty? বারবার সেই আমাদের কৃষ্ণটাকে স্মরণ করে, তারপরে আবার তাকে রিকোয়েস্ট করছে, লেডি দাও
বিউটিফুল দ্য আর্ট, তুমি তো জানো বিউটি অল কাইন্ড অফ আর্ট। তারপরে দ্য নেচার হ্যাড অফেন থি এভরি গ্লেজ, প্রকৃতির ভিতরেই তো সবকিছু নিহিত। তোমার চারিত্রিক স্বভাব, তোমার মোহতা, তোমার ইনার ফিলিংস এর ভিতর যদি প্রস্ফুটিত না হয়, তোমার যদি চারিত্রিক স্বভাব পরিবর্তন না হয়, তোমার যদি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং মানসিকতা যদি মানব সুলভ না হয়, তাহলে তোমার সৌন্দর্য তো বাহ্যিক সৌন্দর্য কারো কোনো কাজে লাগবে না। পৃথ্বীরাজ বারবার তাকে রিকোয়েস্ট করে, ইয়েট ও হাউ ক্রুয়েল ইজ দাই হার্ট, তোমার হৃদয়টা এতই নিষ্ঠুর, তুমি কি তোমার সার্কেল থেকে বের হয়ে আসতে পারো না? দো আর ডিলস দ্য ওয়াইস অফ ডিস্ট্রেস, তুমি তো জানো, নিজেই জানো এগুলা নিষ্ঠুর, নির্মম, এগুলোর দ্বারা কখনো সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না, বা কাউকে কারো মন করা যায় না, মানবতার বিকাশ সম্ভব না। তাই এই অংশের দ্বারাই সেইটা প্রতিফলিত হয়েছে। তো মাইকেল মধুসূদন দত্তের শেষ পর্যায়ের পরিণতি আমরা জানি। আমরা যেহেতু সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতেছি, আসলে আমাদের পক্ষে এতটুকু সময় না পাওয়ার কারণে, যথোপযুক্ত আমরা যোগান না পাওয়ার কারণে হয়তো ভালোভাবে তার সাহিত্যকর্মকে চর্চা করতে পারিনি। যতটুকু আমাদের হয়েছে তা থেকে যতটুকু উপস্থাপন করা যায় তার ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা যেন পরবর্তীতে আপনাদের সহচর্যে, আপনাদের একান্ত প্রচেষ্টায় এবং আপনাদের দেওয়া বিধিবিধানকে মেনে আগামীতে যেন আরো তার সম্পর্কে আমরা উপস্থাপন করতে পারি। এতটুকুই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক আব্দুর রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসলে মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, কিন্তু তাকে নিয়ে খুব কম আলোচনা হয়। এটা তার প্রতি একটা অবিচার বটে। অনেক কিছুরই জনক তিনি। আমাদের বাংলা সাহিত্যে তা মানে অনেক বিষয়েরই প্রবর্তক, যেমন বাংলা সনেটের প্রবর্তক, বাংলা প্রহসনের যে এক ধরনের নাটক তার প্রবর্তক, মহাকাব্যের প্রবর্তক, তারপরে আরো কিছু আছে বোধহয় অমিত্রাক্ষর ছন্দে ভার্স, লাং ভার্সের তিনি বাংলা সাহিত্য প্রবর্তন করেন, এটার জনক। আরো কিছু আছে, এই বইটা আমি হয়তো ভুলে গেছি। তাকে নিয়ে আরো আলোচনার দাবি রাখে। এত বড় একজন লেখক যার প্রতি অবিচার করেছে ইংরেজরা, আমরাও যদি তা করি তাহলে কেমন হয়? এত অবদান রেখে গেলেন তিনি, তাই তাকে তার বিষয়ে আরো আলোচনার দাবি রাখে। তার বিষয়ে আলোচনা করার, যেহেতু আলোচনা কম হয়েছে, তার উপরে আলোচনা কম করা হয়, তাই আমাদের জানাও কম তার সম্পর্কে। অনেক কবি লেখক সম্পর্কে অনেক আলোচনা হয়, আমরা ওই পথে ঘাটে অনেকের কথা শুনতে পাই, আলোচনা বেশি, তাই তাদের বিষয়ে অত গাড়াগাড়ি না করলেও অনেক তথ্য আপনি কানে আজ আসে, মানে কানে বাজার আমরা জানতে পারি। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের উপরে আলোচনা করা, যেই আলোচনা করতে যাবেন, যিনি আলোচনা করতে যাবেন, তাকে যথেষ্ট পড়ে জেনে বুঝিয়ে আসতে হবে। তাই আমি মনে করি যে এই জটিল কাজটাই আমরা শুরু করেছি। এরপরও সেই অধ্যাপক আব্দুর রহিম অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন, আমরা সমৃদ্ধ হয়েছি তার আলোচনা থেকে। আমরা এখন আলোচনা শুনবো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মের উপর। সাদি সালমান, সহকারী অধ্যাপক মেজর জেনারেল মাহমুদ হাসান ডিগ্রি কলেজ আরোহলা, এবং উনি একজন কি বলবো যে উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, একজন তারপরে নৃত্য শিল্পী ছিলেন এক সময়, হ্যাঁ, এবং অনেকেরই ওস্তাদ, অত্যন্ত ভালো বক্তব্য দিয়ে থাকেন, আলোচনা করেন। তো তাকে আমরা আজও পেয়েছি। তো সেই আমাদের প্রিয় সাদি সালমান স্যার। আসসালামু আলাইকুম। আজকের এই হেরাল্ড ইংলিশ কাউন্সিলের এই মাইকেল মধুসূদন দত্ত এবং তার সাহিত্যকর্ম নিয়ে এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি, কুমুদিনী কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপক গোপীনাথ দত্ত
আজকে প্রধান আলোচক ইব্রাহিম কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক সোহেল সৌগর্য এবং যিনি চমৎকার ভাবে আজকের এই মডারেটরের দায়িত্ব পালন করেছেন বরাবরের মতোই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল। এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেকে বক্তব্য উপস্থাপন করবেন না। আমিও শুরুতে এসে বলেছিলাম যে আমি আজকে বক্তব্য উপস্থাপন করতে চাই না, কারণ আমার বেশ কয়েকদিন হলো ঘুমে একটু ব্যাঘাত ঘটাতে মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। শুধুমাত্র শুভেচ্ছা জানানোর জন্যই এখানে মঞ্চে দাঁড়িয়েছি। যখন মডারেটর বললো আপনি বক্তব্য না দিলে কেমন হয়, আপনার তো অনেক ভক্ত হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে আপনার নামে ফোন করে, আমি তখন দেখলাম তাদের উদ্দেশ্যে শুধুমাত্র শুভেচ্ছা জানানোর জন্য একটি মঞ্চে আমার দাঁড়ানোর দরকার, এজন্যই দাঁড়ালাম। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটু বিষয় নিয়ে আমার মডারেটরের সাথে মত বিনিময় করছি এবং অন্যদের সাথেও, তারপরে আমি আমার বক্তব্যের বিষয়ে 2-4 লাইন কথা বলবো। সেটি হচ্ছে আমাদের যে শিল্প আড্ডা নামকরণটা ছিল, তার থেকে যে দি লিটারেটি নামকরণটা হলো, এই নিয়ে আমাদের মডারেটর বা আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিভিন্ন যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি যুক্তি দেব এইভাবে যে যখন একজন ডাক্তার ছুরি ব্যবহার করে তখন সে মানুষকে বাঁচানোর জন্য করে, আর ওই ছুরিটাই যখন একজন দুর্বৃত্তের হাতে পড়ে তখন সে মানুষ মারে। এই আগুন দিয়ে মানুষ সভ্যতার যুগে এসেছে, কিন্তু আগুনে ফেলে কাউকে মারতে পারে। যে গাড়ির গতি, যে রকেটের গতি, অ্যাক্সিডেন্ট করলে ধ্বংস হয়ে যাবে মানুষ, কিন্তু তাই বলে কি সেটা বন্ধ করে দিয়েছে? বরং প্রোটেকশনের জন্য পদ্ধতি আবিষ্কার হয়েছে। যে খাদ্য খেয়ে আপনি বাঁচেন, সেই খাদ্য যদি বেশি করে খান আপনি মৃত্যুবরণ করবেন। অর্থাৎ সবকিছুর পরিমিত পরিমাণ বুঝে করতে হয়। যে ক্লাব আবিষ্কৃত হয় মানুষের কল্যাণের জন্য, সেই ক্লাবে তাস খেলা হয়, জুয়া খেলা হয়, এরকম ক্লাব বহু আছে, তারা ধ্বংসও হয়ে যাচ্ছে। কিন্তু যে ক্লাব মানুষের উন্নয়নের জন্য কাজ করে, কল্যাণমুখী কাজ করে, তারা পৃথিবীকে সুন্দর করছে। আপনার যে আড্ডা নামকরণের কারণে অনেকে ভাবতে পারে আড্ডাটা কিসের, সেটা দেখতে হবে। আড্ডা তো হচ্ছে এখানে সভ্য মানুষের জন্য, সুশীল সমাজ গড়ার জন্য। এখানে হচ্ছে সুশীল সমাজ গড়ে আমরা পৃথিবীকে সুন্দরভাবে উপস্থাপন করব। সুতরাং আড্ডা শব্দ বলতেই খারাপ, এটা তো হবে না। আড্ডাটা কিসের আড্ডা? সেটা খারাপ আড্ডাও হতে পারে, ভালো আড্ডাও হতে পারে। সুতরাং আমি তাকে রিকোয়েস্ট করব, আমি যেমন উদ্বুদ্ধ হয়েছিলাম শিল্প আড্ডা নামকরণের কারণে, যখন বলা হয় শিল্প আড্ডা, আড্ডার মধ্যে কিন্তু একটা নামের প্রথমেই কিন্তু একটা শব্দ আছে, শিল্প। শিল্প কাকে বলে? নান্দনিক বিষয় নিয়ে যখন আলোচনা হয়, নান্দনিক বিষয় যখন উপস্থাপন করা হয়, সেখানে শিল্প বলে। তার মানে শিল্প আড্ডা মানে শিল্পের আড্ডা, এখানে খারাপ কিছু নয়। যে শিল্পতে পৃথিবী সুন্দর হচ্ছে, সুশীল সমাজ গড়ছে, সেই শিল্পের আড্ডা। সেইখানে আর একটা নাম আসতেই পারে, কারণ আমরা আন্তর্জাতিক ভাবে এটাকে উপস্থাপন করতে চাই। তাই শিল্প আড্ডাই বাংলা শব্দটা অন্যান্য দেশের মানুষের কাছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবাই আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অন্যরাও ইংরেজি বোঝে, কারণ সবাইকে ইংলিশ শিখতেই হয়। এই জন্য এইটার আর একটা নাম হতে পারে, সেটার ইংরেজি অনুবাদ নয়, সেটা হচ্ছে দি লিটারেটি। সুতরাং আমরা শিল্প আড্ডাও বলবো, দি লিটারেটি বলবো। এটা আমি তার কাছে উপস্থাপন করছি। এবং আজকে যারা বিজ্ঞ আছেন, সেটা আমাদের দুটো নামই থাকবে, পূর্বের নামও থাকবে এবং দি লিটারেটি। আমরা শিল্পটাকে বিসর্জন দেবো না, ওটা আমাদের সাথে আছে, কারণ শিল্পের আড্ডা আমরা করছি এখানে। এই বলেই আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আমি তো প্রথমেই বলেছি 3-4টা কথা বলবো, শুধুমাত্র আমি সে বাক্যগুলোই পড়াচ্ছি বা বলছি। কৃষ্ণ কুমারী আমার আজকের আলোচনা করার বিষয়। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম নিয়ে পূর্বের বা গত মঙ্গলবার যে আলোচনা হয়েছে, সেখানে আমি আলোচনা করেছি কিছুটা। সে আলোচনায় অনেক কিছুই উপস্থাপন করা হয়েছে। আজকেও প্রথম বক্তা যিনি ছিলেন আমাদের মাসুদুর রহমান তুহিন এবং দ্বিতীয় বক্তা আব্দুর রহিম, তারা উপস্থাপন করেছেন। তাদের আলোচনার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের অনেক কিছু এসেছে। আর আমাদের মডারেটর তো অনর্গল কথা বলতে পারেন। একজন সাহিত্যিকই হোক, আর একজন দার্শনিক হোক, আর একজন বিজ্ঞানী হোক, এত পড়াশোনা করেন, আমি তাকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। একটা জোরে করতালি হতে পারে না? কারণ উনি কিন্তু শুধুমাত্র লিটারেচারের মানে একজন শিক্ষক ছিলেন,
কিন্তু পরবর্তীতে কিভাবে তিনি দর্শনের প্রতি উদ্বুদ্ধ হলেন? এত দর্শন পড়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়েও আমার মনে হয় যে তার সমান জানি না। পরবর্তীতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স করেছি। এর দুটো পরে অর্থাৎ সাহিত্যের গান ওখান থেকে এসে আমার বাংলাটা ছিল একটু প্রায়োগিক বাংলা, যেটা জেনারেল বাংলা না। আমার বাংলা সাবজেক্টের নাম ছিল বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন। এর জন্য আমি কিছু সংস্কৃতি সাহিত্য সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি শুধুমাত্র। কিন্তু ইংরেজি সাহিত্য তো একটা রিচ সাহিত্য, উনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। এরপর যখন দর্শন পড়েছেন, তার আলোচনা হয়েছে বিস্তীর্ণ আলোচনা। উনি যখন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, আমি খুব তন্ময় হয়ে তার কথা শুনি। আজকে উনি আমাকে যখন বললেন আপনার 2-4টা কথা বলতে, আমি 2-4টা কথা বলেই শেষ করার চেষ্টা করছি। মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণ কুমারী, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হিসাবে খ্যাত। ইতিহাসের কাহিনী অবলম্বনে লিখিত এটি প্রথম বাংলা নাটক। নারীর প্রতি ধনলোভী কপট পুরুষের প্রতিহিংসা এবং তার ফলে নিরপরাধ তরুণের আত্মহুতি কৃষ্ণকুমারীর নাটকের মূল বিষয়। চাটুকার ধনদাস স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য জয়পুরের রাজা জগৎ সিংহকে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণার চিত্রপট দেখিয়ে তাকে বিয়ের প্রস্তাবে প্রলুব্ধ করেন। কিন্তু বিলাসবতীর সহচরী মদনিকা ধনদাসের দুরভিসন্ধি নস্যাৎ করে দিয়ে কৌশলে মানসিংহের প্রতি কৃষ্ণাকে অনুরাগী করে তোলে এবং কৃষ্ণার জবানিতে মদনিকা মানসিংহকে পত্র দিলে মানসিংহ কৃষ্ণাকে বিয়ের প্রস্তাব পাঠায়। জগৎ সিংহ ও মানসিংহ উভয়ের একই কথা, কৃষ্ণাকে না পেলে উদয়পুর আক্রমণ করবে। কৃষ্ণা সব কিছু জানতে পেরে রাজ্যের কল্যাণের কথা ভেবে আত্মহুতি দেয়। শিল্পী এটাকে ইতিহাসের তথ্য অক্ষুণ্ণ রেখে, এই শিল্পীর লেখক একাধারে ভীম সিংহের ট্র্যাজেডিক পরিণতি, দেশ জাতির কল্যাণের জন্য কৃষ্ণার আত্মদানের অনুষঙ্গ টেনেছেন। এটা হচ্ছে এই নাটকের মূল বিষয়। এই নাটকের মধ্যে একটা ঐতিহাসিক ট্র্যাজেডিকে তুলে ধরা হয়েছে, যেটা ছিল ভারতের উত্তর অঞ্চলের এই ট্র্যাজেডিকে তুলে ধরা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের যতগুলো সাহিত্যিকরা সমৃদ্ধ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি একাধারে নাট্যকার, কৌশল লিখেছেন, মহাকাব্য লিখেছেন। আমি আজকে এই আমাদের যে মুখ্য আলোচক, তার উপর দায়িত্ব অর্পণ করে আবার সবাইকে একটি শুভেচ্ছা জানিয়ে আমি আবার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় আলোচক সাদি সালমান চমৎকার বললেন, নাম নিয়েও বিশ্লেষণ করলেন। আসলে লিটারারির মধ্যে আর্টটাও আছে, শিল্পও আছে। সেগুলো আপনারা শিল্প আড্ডাও বলতে পারেন। শিল্প আড্ডা তো কমন কথা, কমন জিনিস। তবে দ্য লিটারারি এটাই হলো আলাদা একটা নাম। ওই লিটারারির মধ্যে কিন্তু আর্টও আছে। হ্যাঁ, ওই যারা ওই যে বললাম না, ওটা যেমন খুশি বলেন, অসুবিধা নেই। এটা যে নামে আমরা এটাকে ডাকি, অসুবিধা নাই। শিল্প আড্ডাও বলতে পারেন, দ্য লিটারারি বলতে পারেন। দ্য লিটারারিটা আরো বিস্তারিত আর কি। হ্যাঁ, এর মধ্যে আর্টও আছে, মানে অর্থাৎ শিল্পও আছে। যে যেটা বলে বলুক, অসুবিধা নেই। এখন এই আমরা প্রধান আলোচকের আলোচনা শুনতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে সেমিনার বা আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন, এটা অনুষ্ঠিত হচ্ছে হেরাল্ড ইংলিশ কাউন্সিল টাঙ্গাইল, যেটা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে সয়ানি পুকুর এর পাশে। এটা একটি কোচিং সেন্টার বলতে পারেন, উচ্চ মানের। আমরা সেটা না বলে এটা কাউন্সিল বলে থাকি, যেমন ব্রিটিশ কাউন্সিল আছে, এরকম হেরাল্ড ইংলিশ কাউন্সিল। এখানে আমরা এটা এখানে আয়োজন করেছি, যে এখানে স্পোকেন ইংলিশ, IELTS, তারপরে টোফল, তারপরে GRE, GMAT, এ ধরনের উচ্চ মার্গের যে বিষয়গুলো, এবং অ্যাডমিশন টেস্টের জন্য
তারপরে জব সলিউশন, নানা ধরনের এনটিআরসি এর যারা পরীক্ষার্থী, যারা ক্যান্ডিডেট, তারপরে প্রাইমারি, হাই স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য এখানে আয়োজন করা আছে। আস্তে আস্তে আমরা এটার বিস্তার ঘটাচ্ছি এবং যারা ইংরেজি সাহিত্যের আলোচনার বিষয় আছে, অর্থাৎ এই সুযোগে আমি এটা একটু অ্যাড দিলাম আর কি। তাই যারা যেসব কথাগুলো আমরা উল্লেখ করলাম এই বিষয়ে কেউ যদি আপনার আগ্রহী হন, আপনি অথবা আপনার সন্তান অথবা প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব যে পর্যায়েরই লোক আপনি হন না কেন, তো সেই আয়োজনে এই হেরাল্ড ইংলিশ কাউন্সিল করে থাকে। তারই অডিটোরিয়ামে আজকের আমরা এই শিল্প আড্ডা বা দ্য লিটারারির এটার আয়োজন আমরা করেছি। এখন থেকে এখান থেকেই হবে, এটা এখানে দ্বিতীয় পর্ব আমাদের আয়োজন, এখানে থেকেই আস্তে আস্তে হবে। আমরা এটার উৎকর্ষ সাধনের চেষ্টা করছি এই অডিটোরিয়ামের, যাতে আপনাদের কাছে আরো ভালো লাগে। তো যাই হোক, এখানেই চলছে আমাদের এই আড্ডা, এই আড্ডা চলতেই থাকবে, শিল্প আড্ডা বা দ্য লিটারারি। তো আজকের আমাদের এই ফাঁকে আর একটু কথা বলা দরকার। আমাদের এই শিল্প আড্ডার অন্যতম শ্রেষ্ঠ আলোচক অ্যাডভোকেট আল রুহি, আমরা আজকেই এই সন্ধ্যাবেলায় তাকে না পেয়ে অনুসন্ধান যখন করতেছিলাম তখন জানতে পারলাম যে তার মমতাময়ী মা গতকাল ইন্তেকাল ফরমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ পাক যেন বেহেশতের শ্রেষ্ঠ জায়গা আমাদের আল রুহি ভাইয়ের মায়ের জন্য ব্যবস্থা করেন। তার জীবনে কোনো গুনাহ থাকলে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই দোয়া আমরা আমাদের আজকের এই আয়োজন থেকে করছি। এবং সন্তপ্ত পরিবারকে আমরা সহানুভূতি জানাচ্ছি এবং তারা যেন এই গ্রেট লস কাটিয়ে উঠতে পারেন, মানসিকভাবে তারা শক্ত থাকতে পারেন, সেই প্রার্থনা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের যেমন সভাপতিত্ব করছেন গোপীনাথ দত্ত, অধ্যাপক গোপীনাথ দত্ত, আর প্রধান আলোচক হিসেবে নির্ধারিত আছেন সোহেল সৌকর্য। এখন তার বক্তব্য আমরা শুনবো। সোহেল সৌকর্য সরকারি কলেজ শিক্ষক ও ছড়াকার, চমৎকার আলোচনা করেন। আমাদের এই শিল্প আড্ডার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ সোহেল সৌকর্য, যাকে ছাড়া ম্লান আমাদের এই আড্ডা, এই জ্ঞানের আড্ডা, শিল্প আড্ডা, দ্য লিটারারি। হ্যাঁ, ধন্যবাদ সৌকর্য স্যার। আজকের এই আমাদের সাপ্তাহিক সাহিত্য আড্ডার বিষয়ভিত্তিক আলোচনার সভাপতি, বিজ্ঞজন এবং আমার ঘনিষ্ঠ বন্ধু সভাপতি জনাব গোপীনাথ দত্ত, যাকে আমরা বলি যে দত্ত কুলোদ্ভব। মাইকেল তারপরে আমার প্রিয় বন্ধু, মনে পড়ল এখন, সাহিত্য রসিক, সঞ্চালক, প্রিয় বিদগ্ধ সাহিত্যামোদী সুধীজন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আমি আসলে আলোচক নই, আলোচনা করতে ভালো লাগে না। একটা সময় মনে করতাম যে একটু বাঁচাবাতা করতে পারলে বোধ হয় সমাজে একটু গ্রহণযোগ্যতা বাড়ে। বয়সে যত বাড়তেছে, আমি যা বড় লেখক তাদের লেখা যত বেশি পড়তেছি, যেমন আমি আন্দাজ করতে পারি যে শেক্সপিয়ার উনি কখনোই ভালো আলোচক ছিলেন না। আমার মনে হয় না যে শেক্সপিয়ার আড্ডায় কখনো সরব থাকতেন। উনি লেখালেখির চিন্তার প্রতি বোধ হয়ে থাকতেন। চেনা জানা রবীন্দ্রনাথ খুব বেশি যে টকেটিভ ছিলেন এটা আমরা বুঝতে পারি না আর কি। ঠাকুরের ছেলেরা বাইরে আবেগ করে প্রকাশ করতেন না আর কি, কিন্তু তারা আবেগ অনুভূতি, হৃদয়ের কথামালা লেখালেখিতেই ব্যক্ত করে গেছে। জীবনানন্দ দাশ একরকম অন্তর্মুখী। যখন আমার মনে হয় যে লেখালেখিটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি নিজেকে ছড়াকার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার প্রিয় বন্ধু, যাকে মজা করে বলতে পারি আমার বর্দা, তাকে ধন্যবাদ জানাই। কি সুন্দর লাগিয়েছে পর্দা, আমার এই পর্দা। ঠিক আছে, এটার কৃতিত্ব goes to প্রফেসর রোকা।
এই জন্য এর আয়োজন উনি করেছেন। এই জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনিভার্সিটির বড় আপা রোকেয়া ইসলাম, যাকে আমি সংক্ষেপে বলি রোকেয়া রোকেয়া রুকু। ঠিক আছে, তার সাথে এসেছে এক চমৎকার খুকু। খুকু, হ্যাঁ, ঠিক আছে? সরা মিলে যাক। ঠিক আছে। আচ্ছা, এবার সিরিয়াস কথাবার্তা বলি। মাইকেল মধুসূদন দত্ত, ওনাকে আমি একই সাথে শ্রদ্ধা করি এবং ওনার প্রতি আমার এক ধরনের করুণাও জাগে আর কি। এত বড় প্রতিভা, আসলে মহৎ প্রতিভার মধ্যে এক ধরনের পাগলামি, এক ধরনের অসংযম কাজ করে আর কি। মাইকেল মধুসূদন দত্ত শুধুমাত্র কবি হওয়ার জন্য ওই সময় উনি 14টা ভাষা শিখেছিলেন এবং তার ভাষা শিক্ষার একটা বর্ণনা উনি দিয়েছেন আর কি। সকালে 2 ঘন্টা ইংরেজি, দুপুরে 3 ঘন্টা ল্যাটিন, বিকেলে 2 ঘন্টা অন্য ভাষা। এমনি করে করে দেখা গেল যে উনি প্রতিদিন গড়ে 12 ঘন্টা ভাষা শিক্ষার পিছনে ব্যয় করতেন আর কি। এবং আর যে ছিল যে ইংরেজ কবি হবেন, তার জন্য পৃথিবীতে সব শ্রেষ্ঠ মহাকবিগুলো আছেন তাদের মূল লেখা উনি পড়েছেন। হোমারের ইলিয়াদ পড়েছেন, ভার্জিলের নিরিত পড়েছেন, তারপর দান্তের ডিভাইন কমেডি পড়েছেন, মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছেন, সেটা পড়েছেন, আত্মস্থ করেছেন, আমাদের রামায়ণ মহাভারত পড়েছেন। উনি চেয়েছিলেন বাংলা ভাষায় একটা মহৎ কাব্য উনি লিখবেন আর কি। উনি ওনার বন্ধু, ওনার বাবার নামটা মনে রাখার জন্য রাজনারায়ণ বসুকে লিখেছিলেন, আমি আমার বাংলা সাহিত্যের প্রবেশটা হবে ধূমকেতুর মতো আকস্মিকতায়। আসলে তাই ফলেছিল, উনি বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। উনি ক্ষণকালের সাহিত্য চর্চায় বাংলার সাহিত্যের আকাশকে ধূমকেতুর মতোই আলো উদ্ভাসিত করে দিয়ে আবার নির্বাপিত হয়ে গেছেন আর কি। ওনার সাহিত্য চর্চার সময়টা মাত্র 6 বছর। দেখা গেল যে উনি যখন 1859 থেকে 65-66 পর্যন্ত ওনার লেখালেখি ছিল একটা সুবর্ণ সময়। তারপরে ব্যারিস্টারি করার জন্য ইংল্যান্ডে গেলেন, ব্যারিস্টারি কমপ্লিট করে আসলেন। কিন্তু লেখালেখির মধ্যে সে প্রাণটা ছিল না, সে আবেগটা ছিল না। তারপর আমরা জানি তার একটা ট্র্যাজিক চরিত্র। তারপরে উনি যা লিখে গেছেন, ওনার মেঘনাদ কাব্য এখন পর্যন্ত বাংলা ভাষার শ্রেষ্ঠতম কাব্য। এই কাব্য নিয়ে কিন্তু নানা ধরনের মতামত আছে। কারণ একটা ভাষায় যখন গতানুগতিকতার বিপরীতে নতুন নিরীক্ষা ধর্মী, নতুন ভাষা, নতুন ছন্দরীতি, নতুন বিষয় আমদানি করা হয় আর কি, তখন দেখা গেল যে যারা অভ্যস্ত পাঠক তারা এই নতুনত্বকে গ্রহণ করতে পারে না। কারণ তাদের পাঠক রুচি আগে লেখা পড়ে পড়ে তাদের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছে, তার সাথে খাপ খায় না, তখন এটাকে তারা গ্রহণ করতে পারে না। যেমন স্বয়ং রবীন্দ্রনাথ প্রথম দিকে মেঘনাদ কাব্যকে মনে করেছে একটা ব্যর্থ কাব্য। যেমন লিখেছিলেন, আমি মেঘনাদের অঙ্গ প্রত্যঙ্গ লইয়া সমালোচনা করিলাম না, আমি তাহার মূল্য লইয়া তাহার প্রাণের আধার লইয়া সমালোচনা করিলাম। দেখিলাম তাহার প্রাণ নাই, দেখিলাম তাহা মহাকাব্যই নয়। যদিও পরবর্তীকালে রবীন্দ্রনাথ তা বর্জন করে মধুসূদনের পক্ষে পুনঃ মন্তব্য করেছিলেন। আবার রবীন্দ্রনাথের সমসাময়িক আরেক ভাবুক স্বামী বিবেকানন্দ মেঘনাদ কাব্যকে বাংলা ভাষার মুকুটমণি বলে মন্তব্য করেছিলেন। এবারে আমার স্বভাব সুলভ ছড়া দিয়েই আমি আমার আলোচনাটাকে একটু বাড়িয়ে নিতে চাই, বিস্তার ঘটাতে চাই। যেমন যশোর জেলা সাগরদারি, মধুসূদন তোমার বাড়ি, শুকিয়ে গেছে তোমার প্রিয় কপোতাক্ষ নদ, বাঙালিরা পড়বে তোমার চিরকালে কাব্য বেগদার মত। এখন আসলে সকলে তো সুধীজন বোদ্ধাজন, এদের সামনে কথা বলতে আমার পা কাঁপে। ঠিক আছে, আমি আমার কলেজের কোমলমতি ছেলেদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে বাচ্চালতা করতে পারি, কিন্তু ওই বিদগ্ধজনের কাছে কথা বলতে গেলেই আমি এক ধরনের নার্ভাসনেস ফিল করি আর কি। মহাকাব্য, বাংলা ভাষায় মহাকাব্য ছিল না, ছিল সংস্কৃত মহাকাব্য, রামায়ণ মহাভারত। কিন্তু মধুসূদনের দুর্মল প্রতিজ্ঞা, বাংলা ভাষায় মহাকাব্য লিখবেন। মহাকাব্য সম্পর্কে আমরা জানি প্রাচ্য এবং
পাশ্চাত্য আলঙ্কারিকেরা মহাকাব্য সম্পর্কে কি বলেছেন। মহাকাব্যের বৈশিষ্ট্য হলো এটার আকার এবং ব্যক্তি হবে বিরাট, এর কাহিনী হবে খুব বীরত্ব ব্যঞ্জক, এর ভাষা এবং ছন্দ হতে হবে খুব উচ্চ মার্গের, লং ন্যারেটিভ মানে লং সিমিলি তারপর থাকতে হবে যুদ্ধ বিগ্রহ থাকতে হবে, বিগ্রহ থাকতে হবে, ইতিহাস থাকতে হবে, ইতিহাস ঐতিহ্য থাকতে হবে এবং জাতীয়তাবাদ থাকতে হবে, নায়ককে হিরো হতে হবে, তাকে সংগ্রামী হতে হবে। এই ব্যাপার সবাই আমরা জানি। এখন আমরা দেখবো যে মাইকেল মধুসূদন দত্ত, এটা আমি পড়তে গিয়ে দেখলাম নতুন করে। আমি বলে নিই যে মধুসূদন দত্তকে ভাবে বুঝতে গেলে একটা বই পড়া দরকার। এটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়, যেটাকে উনি বলেছিলেন যে বাংলার নবজাগরণ। এইদিকে দেখা গেল আমাদের মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, বঙ্কিম, এরা বাংলা গদ্যে চর্চা করতেছে, আর এদিকে জমিদার শ্রেণী প্রজা শোষণের অর্থে বিলাসিতায় মত্ত কলকাতা নগর গড়ে উঠতেছে, মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতেছে, বাংলা গদ্য বিকাশ ঘটতেছে, সাহিত্যের মধ্যে একটু প্রাণ চলে আসতেছে। এইসব বিষয় নিয়ে যে বইটা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়, সেখানে আমরা দেখবো যে মাইকেল মধুসূদন দত্ত একটা ক্যারেক্টার। তারপরে আমাদের সৈয়দ আলী হাসান একটা বই আছে কবি মধুসূদন, মিরিবাই একটা বই আছে বাংলার কবি মধুসূদন, গোলাম রশিদের একটা বিখ্যাত বই আছে আষাঢ় ছলনে ভুলে। এই বইগুলো পড়লে আমরা মধুসূদনকে খুব ভালো জানতে পারবো। আমি এগুলো পড়তে গিয়ে একটা তথ্য নতুন করে পেলাম যে মেঘনাদ কাব্যের মধ্যে কিন্তু কি আছে, দেশপ্রেমের ব্যাপার আছে। মধুসূদন দেশপ্রেমের শিক্ষাটা কোথায় পেলেন? যদিও পেয়েছেন ইউরোপের সভ্যতা পড়ে, রেনেসান্স পড়ে উনি শিখেছেন, কিন্তু ভারতবর্ষে একটা ঘটনা ঘটে গেছিল 1857 সালে সিপাহী বিপ্লব। যে বাঙালি সিপাহীরা যারা ইংরেজি বিরুদ্ধে বিদ্রোহ করলো আর কি, দেশপ্রেম জেগে উঠল, এটা মধুসূদনের মধ্যে একটা প্রেরণা জুগিয়েছে। যার ফলে উনি রামায়ণ থেকে কাহিনী নিয়েছেন, কিন্তু কাহিনীটাকে পুরোটাই পাল্টে দিয়েছেন। রামায়ণের মধ্যে রাম যেখানে দেবতা, লক্ষ্মণ যেখানে দেবতা, সীতা যেখানে দেবী, ওই তার বিপরীতে রাবণ এবং মেঘনাদকে নায়ক করলেন। উনি একটা প্রতীকী আশ্রয় নিলেন যে সীতা হরণের উপলক্ষে রাম আমাদের লক্ষ্মণ দেবতাদের সহায়তায়, বানরের সহায়তায় লঙ্কার মতো একটা প্রসিদ্ধ নগরীকে ধ্বংস করে দিল। এটা একটা প্রতীকী ব্যাপার আর কি, এটা একটা দুঃসাহসী ব্যাপার যে হিন্দুদের যে বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস রাম দেবতা লক্ষ্মণ দেবতা, এখানে রাম এবং লক্ষ্মণ করলেন ভিলেন, তার বিপরীতে মেঘনাদ এবং আমাদের রাবণকে করলেন নায়ক। এটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না আর কি, এটা একটা দুঃসাহসী ব্যাপার এবং বৈপ্লবিক ব্যাপার। আমরা যে বলি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী করবে, আর 1 বছর কাজী নজরুল বিদ্রোহী করবে, কিন্তু প্রকৃত বিদ্রোহী কিন্তু আমরা দেখবো প্রথম কি মধুসূদন দত্ত। উনি কি করলেন, সাহিত্যের ফর্ম নিয়ে বিদ্রোহ করলেন, ফর্ম ভেঙে দিলেন, প্রচলিত ছন্দ ভাঙলেন, প্রচলিত আঙ্গিক ভাঙলেন, নতুন বিষয় আনলেন, নতুন সাহিত্য রীতি তৈরি করলেন। আমরা মেঘনাদ কাব্যের শুরুটা দেখি। আমরা জানি যে মহাকাব্য সাধারণত কি হয়, বীর রসের কাব্য। আমরা তো রস সম্পর্কে জানি, বীর রস, করুণ রস, হাস্যরস। মাইকেল মধুসূদন তো ঘোষণা দিলেন, গাইব মা বীর রসে ভাসে মহাগীত, হরিদাসী দেহপদ ছায়া, তুমি আইস দেবী, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রসমধুর চক্র, গৌর জঞ্জাহে আনন্দে করিবে পান সুদানির বোধে। এই যে বীর রসের ঘোষণা দিলেন, কিন্তু একটা পর্যায়ে আমরা দেখব যে বীর রসের চেয়ে একেবারে করুণ রস প্রধান হয়ে উঠেছে। আমরা কাহিনীর মধ্যে দেখব যে রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে, স্বয়ং রাবণ নিজেই যুদ্ধে যাবেন। তখন মেঘনাদ বলল যে না বাবা, আমি থাকতে তুমি যুদ্ধে যাবা, আমাকে সেনাপতি করো। তখনই যুদ্ধে অবতীর্ণ হবেন। তখন রাবণ বললেন যে তুমি যুদ্ধে যাওয়ার আগে তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে তুমি পূজা অর্চনা করো এবং দেবতার আশীর্বাদ দাও আর কি। তখন নিকুম্ভিলা যজ্ঞাগারে উনি নিরস্ত্র অবস্থায় পূজা করতেছিলেন। তখন আমরা একটা প্রবাদ জানি যে ঘরের শত্রু বিভীষণ, রাবণের এক ছোট ভাই ছিলেন বিভীষণ, উনি শত্রু পক্ষে
অর্থাৎ লাহামের মুখে যোগ দেন। উনি ভিতরের খবরটা বললেন যে যদি মেঘনাদ বলা হয় ইন্দ্রজিৎ, স্বর্গরাজ ইন্দ্রকে উনি পরাজিত করেছিলেন। ওনার বীরত্বের কাছে স্বর্গে মর্তে তাকে প্রতিহত করার মতো কোনো দ্বিতীয় শক্তি ছিল না, স্বয়ং ইন্দ্র থেকে ভয় পেত আর কি। এবং তার বীরত্ব তো ছিল অনিবার্য। তখন বিভীষণ বলল যে সে যখন নিরস্ত্র থাকবে তখনই তাকে আঘাত করতে হবে। তখন দেবতাদের একটা ষড়যন্ত্র ছিল, নিয়তির একটা কারসাজি ছিল। সে দেখা গেল যে দেবতাদের কারসাজিতে সে নিকুম্ভের যজ্ঞাগারে প্রবেশ করে। তারপরে আপনার কি মাত্র উদ্ধত হয় মেঘনাদ বুঝতেই পারে না যে আসলে এখানে কিভাবে সে আসবে। তখন পিছিয়ে দেখে যে বিভীষণ। তখন সে যে খেদোক্তিটা করে, এটা কিন্তু একটা বাংলা কবিতা, এটা প্রবাদ বাক্যের মতো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, চন্দ্রালে বসিয়া বসাবাড়ি রাজা লালয়ে, নিজ গৃহ পথ তাত দেখাও তস করে। ভয়ঙ্কর সুন্দর লাইন। তারপরে তস্করের চোর, চন্দ্রালে বসাবাড়ি রাজা লালয়ে, নিজ গৃহ পথ তাত দেখাও তস করে। হ্যাঁ, কি আর খেদোক্তি আর কি। তারপরে আমরা যখন দেখবো যে শুরুতে যখন দেখবো যে বীরবাহুর মৃত্যু, তখন রাবণের ভিতরে দেশপ্রেম জেগে উঠে এবং যুদ্ধ করে করে সে যে প্রাণ দিয়েছে জন্মভূমির জন্য, সেটা চমৎকার একটা কথা। জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে বিরুষে বৈহ শতধিক তারে। কি চমৎকার দেশপ্রেম! আমরা কিন্তু এখানে একটা আধুনিকতা পাবো, দেশপ্রেম, সাজাত্য বোধ, জাতীয়তা, এসবই পাবো আর কি। তখন আমাদের কি বলা যেতে পারে, আমাদের লক্ষণ যে কথাটা বলে সেটা কিন্তু একটা প্রবাদ বাক্য। লক্ষণ বলে যে তুমি যদি সশস্ত্র অবস্থায় থাকো, আমি লক্ষ্য তো দূরের কথা, এই জগৎ সংসারের কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করে আর কি, তোমাকে হত করে আর কি, নিহত করে। অতএব মারি ওরি পারি যে কৌশলে, শত্রুকে মারবো এই জন্য আমি ছলনাস্ত্র নিতে দ্বিধা করবো না। তখন কিন্তু আমাদের এই মেঘনাদ, তাই না, মানে এক ধরনের ঘৃণা নিক্ষেপ করে আর কি, যে বীরের তো একটা ধর্ম আছে, বীর বীরত্বকে কামনা করে, বীরত্বকে সে মানে না, কিন্তু কাপুরুষ, ঠিক আছে, এমনিভাবে এগিয়েছেন। তারপরে আমরা একটা পর্যায়ে দেখলাম যে যখন শোনা গেল যে শত্রুদেরকে দ্বারা বিভীষণ আক্রান্ত হয়েছে, তখন বিভীষণের স্ত্রী ছিল প্রবীলা, সে সখীদেরকে নিয়ে ঘুরতেছিলেন। তখন সে বলল যে আমি যাব, আমি শত্রুদেরকে মোকাবিলা করব। তখন প্রবীলার এক বান্ধবী ছিল, তার নাম হলো বাসন্তী। সে বলে যে যাওয়া যাবে না, তুমি গেলে তোমাকে হত্যা করবে। তখন বীর নারী যে হুঙ্কারটা ছাড়ে, এর সাথে সুন্দর উপমা সমৃদ্ধ কবিতা বাংলা ভাষায় খুব কম লাগা হয়ে গেছে। প্রমীলা বললেন, কি কহিলে বাসন্তী, পর্বত গৃহচারী বাহিরায় জবে নদী, সিন্ধুর উদ্দেশ্যে কার হেন সাধ্য সে রোধে তার গতি। দানব নন্দিনী আমি রক্ষক হলো বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদুষান। আমি কি ডরাই সখী ভয়ঙ্কর লাগে বীর নারীর বীরত্বের কথা বলে। শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের মেঘনাদ নিয়তির কারসাজি উনি পরাজিত হলেন অন্যায়ের রণে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা সব জানি, এগুলো রিপিট করা আমার কাজ না। আসলে আমাদের মূল বইটা পড়তে হবে। এখানে একটা কাব্য রস আছে, শুধু কাহিনী না, সংস্কৃত ভাষা সমৃদ্ধ যে ব্যাপারগুলো। আর এটা কিন্তু অক্ষরবিদ্যা ছন্দেরই একটা রূপ আর কি। ৮-৬ এমনিও কিন্তু মিল ছিল, সতত হে নদ তুমি পরবর মনে, সতত নরমারির কথা ভাবিয়ে বিরলে, যে মিলটা ছিল, এখানে কিন্তু অমিলটা, কিন্তু আপনার হলো মাত্রা কিন্তু সেটাই ৮-৬, ঠিক আছে। জাস্ট অন্তমিলটা উনি কি পরিহার করেছেন আর কি। অক্ষরবিদ্যা ছন্দেরই এক ধরনের অমিল বলে, এটা অমিত্রাক্ষর আর কি। তারপর আমরা যখন দেখবো যে ষষ্ঠ স্বর্গে আমাদের নায়কের মৃত্যুটা হলো, তখন আমাদের রাবণ সন্ধি করলেন তার শেষকৃত্য করার জন্য। কাহিনী কিন্তু ৩ দিন ২ রাতের কাহিনী। তারপরে দেখা গেল এখানে কিন্তু আমরা যারা পড়েছি আর কি, আপনাদের পড়বেন, মাইকেল মধুসূদন তো খুব আধুনিক মানুষ, প্রগতিশীল মানুষ, যাবতীয় কুসংস্কার মুক্ত মানুষ। উনি না ছিলেন হিন্দু, না ছিলেন খ্রিস্টান, উনি মানবতাবাদী ছিলেন। উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু খ্রিস্টান রীতিনীতি উনি কোনোদিন পালন করেন নাই, ঠিক আছে।
জাস্ট তার উচ্চাকাঙ্ক্ষা থেকে ইংরেজ কবি হওয়ার জন্য উনি ধর্মান্তরিত হয়েছিলেন। কিন্তু আমরা এই মহাকাব্যের ভিতরে একটা মানবিক দুর্বলতা দেখি, যে নায়কের মৃত্যু হয়েছে মেঘনা, তার স্ত্রী হলে বীর নারী কবিলা, তাই না? সে কিন্তু সহমরণকে মেনে নিচ্ছে। সে বলে যে প্রতিবিনা অবলার কি গতি জগতে, ওদের স্বামীর সাথে কি করো, আমাকে চিতা গুলি মারো। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা যা ইউনিভার্সিটির স্যারও বলেছেন যেটা আসলে এটা আধুনিক বিজ্ঞান মনস্ক, তাই না, কবির পক্ষে এই সহমরণকে সাপোর্ট দেওয়া। অন্ধভাবে উনি কাহিনী কি করতে পারতেন, একটা পরিসমাপ্তি টানতে পারতেন। তারপরে সব শেষে আমরা দেখবো যে একটা করুণ রসের মধ্য দিয়া এই কাহিনী পরিসমাপ্তি, এবং সেটা খুব আমাদের হৃদয়কে টাচ করে যায় আর কি। কাহিনী শুরুটা শেষটা এরকম: করি স্নান সিন্ধু নীরে, রক্ষ দল এবে, ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্রু নীরে, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে। আমাদের মেঘনাদ এবং প্রমীলা এদের চিতায়, তাই না, পুড়িয়ে দেওয়া হলো, শেষকৃত্য করা হলো, এবং এদের শোকে পুরো লঙ্কা অশ্রু বিসর্জন করলো। ঠিক যেরকম দুর্গাপূজার সময় দেবীকে বিসর্জন দেওয়ার পরে, তাই না, আমাদের সনাতন ধর্মের অনুসারীরা অশ্রুসিক্ত হন। করি স্নান সিন্ধু নীরে, রক্ষ দল এবে, ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্র নীরে, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে। মেঘনাদ কাব্য আসলে ইনি যেটা বললেন যে একটা মধুচক্র, একটা মৌচাকের মতো, যে আলোচনা করে কোনো লাভ নাই। আমরা সবাই পড়বেন, এর মহাকাব্যিক রস আস্বাদন করবেন, এর ভাষার উদর্শিতা, এর দেশপ্রেম, এর গভীর জীবনবোধ, ভাবের গভীরতা আমরা এরা নিজেরা পড়বো, আত্মস্থ করবো, এবং একটা মহাকাব্যের রস আস্বাদন করে আমরা সমৃদ্ধ হব। সবাইকে এই কাব্য পড়ার অনুরোধ জানিয়ে আমার এরকম বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত সমৃদ্ধ একাডেমিক আলোচনা শুনলাম সোহেল শৌকর্যের কাছ থেকে। শীতকালে যত কোল্ড অ্যালার্জির কারখানা, কাশাকাশি, এইসব এগুলো সাহিত্যের অংশ, জীবনের অংশ। হ্যাঁ, এগুলো ফোতফোতানি এগুলা থাকবেই, এগুলো জীবন থেকে, এগুলা সাহিত্যের মধ্যেও আছে নানান জায়গায়। এগুলো বাদ দিলে হয় না। মানুষ যেখানে নাক টানাটানি সেখানে আছে, তো যাই হোক থাকবে। এই জন্যই সাহিত্য আড্ডা, শিল্প আড্ডা। তো এই যে সোহেল শৌকর্য সাহেব বরাবরের মতো আজকে ওই সমৃদ্ধ আলোচনা করলেন, যার মধ্য দিয়ে আমরা অনেক তথ্য জানলাম, উৎসাহিত হলাম। আসলে একটা মহাকাব্য এই স্বল্প পরিসরে বলে তার যে ব্যাকগ্রাউন্ড, পটভূমি, তারপর এটার নানান কিছু, এই সাহিত্য মূল্য, এসব বলে কখনোই শেষ করা, এটা তো আশাই করা যায় না। তাইলে মহাকাব্য কিসের? তাই আমাদের যে আজকের যে সম্মানিত এই আলোচনার যে সম্মানিত সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ দত্ত, উনি উপস্থাপ করছেন, আর আমরাও প্রয়োজন বোধ করছি যে এর পরবর্তী পর্বও আমরা এই মাইকেল মধুসূদন দত্তের, বিশেষ করে এই মেঘনাদ বধ, এই মহাকাব্য নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের অন্যতম একটা, এটা শ্রেষ্ঠ সৃষ্টি। এটা কবি হওয়া যায়, কিন্তু মহাকবি হওয়া এত সোজা নয়। যেমন ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হলো প্যারাডাইস লস্ট, স্বর্গচ্যুতি। এটা তার আগে ছোটখাটো আছে, যেমন বিউলফ আছে, ওল্ড ইংলিশে লেখা, কিন্তু ওই ধারায় লেখা কিন্তু সার্থক নয়। কিন্তু ইংরেজি সাহিত্যের প্রথম লিখিত সার্থক মহাকাব্য হলো এই প্যারাডাইস লস্ট। বিবলিক্যাল স্টোরিকে কেন্দ্র করে, মানে বাইবেলের গল্পকে বাইবেলকে উপজীব্য করে ওইখানে লেখা হয়েছে। তদ্রূপ এখানে মেঘনাদ বধ, যেটা এতক্ষণ আমাদের আজকের এই আলোচনার প্রধান আলোচক, সম্মানিত প্রধান আলোচক আলোচনা করছিলেন, যে এখানে রামায়ণ থেকে ঘটনা নেওয়া হয়েছে। এখন সাহিত্যিক নানাভাবে এগুলোকে দেখেন, তিনি ওখান থেকে নিয়ে হুবহুই যদি তুলে ধরেন তাহলে তো ওইটাই হইল। এখন যদি এই করেন যে বাইবেলকে পুরো যদি আনেন, তাহলে বাইবেলই রয়ে গেল। এখন যেমন বিষাদ সিন্ধু যে লিখেছেন নির্মল হোসেন, এখানে আমাদের ইসলাম ধর্মের
একটা ঘটনাকে হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার যে ঘটনা, এটা কিন্তু পুরোপুরি না, এটা উনি নিজের মনের মাধুরী দিয়ে এখানে করেছেন, উপস্থাপন করেছেন। কিন্তু এটাকে কেউ কেউ না বুঝে ইসলামের একটা অন্যতম মনে করে যে এটা পুরোটাই বুঝি সত্য, তা নয়। এটা ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নানা ঘটনা, আখ্যান, উপাখ্যান, প্লট, তারপরে এপিসোড, এগুলোর সংমিশ্রণেই বিষাদ সিন্ধু। তদ্রূপ এই যে মেঘনাদ বধ, এখানে ওই লেখক তার মতো করে এটাকে সাজিয়েছেন। আসলে গল্প তো অনেকেই জানে, তাহলে শ্রেষ্ঠত্ব কোথায়? এখানে সাহিত্যের ছাত্র হিসেবে একটু একটু বলা দরকার যে আমরা যদি পৃথিবীর সব মানুষকে একসঙ্গে কাজ দেই, লিখতে বলি যে মা সম্পর্কে 20টা লাইন লিখতে হবে, হ্যাঁ, মা সম্পর্কে 20টা বাক্য লিখতে হবে, লাইন না বাক্য লিখতে হবে, তাহলে দেখা যাবে যে 60-70% কথা নিজের পক্ষে মিলে যাবে। মাকে পৃথিবীর প্রত্যেক সন্তানই ভালো বলবে, মা অনেক কষ্ট করেন, মা অনেক ভালোবাসেন, মা আমাদের জন্য রান্না বান্না করেন, মা নিজে না খাইয়ে আমাদের খাওয়ান, এই সব কথা বলতে 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 দেখা যাবে যে 60-70% কথাই মিলে যাবে, বাকি কিছু কথা ভিন্ন হবে, ভিন্ন তথ্য আসতে পারে। তবু মাকে কেন্দ্র করে মার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেই হবে। কিন্তু এখানে এই কিভাবে তাদের শ্রেষ্ঠ লেখক, এর মধ্য থেকে কাকে শ্রেষ্ঠ লেখক 1, 2, 3 প্লেস আমরা দিব কিভাবে? এটার উপস্থাপনের যে ধরন, শব্দ চয়ন, উপমা, রূপক, এগুলোর, তারপরে প্রতীকী মানে প্রতীকাশ্রয়ী যে উপস্থাপনা, প্রতীকের ব্যবহার, এগুলোর মধ্য দিয়ে আমরা তাকে যাচাই বাছাই করবো যে আসলে শ্রেষ্ঠ লেখককে। একই গল্প, একই ঘটনা একজন একেবারে নিরক্ষর মানুষ জানতে পারে, এই একই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরও জানতে পারে। দুজনে, একজনই বলল, বলার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে সে কতটা দক্ষতা রাখে। তাই এই যে মেঘনাদ বধ, কেউ কেউ মেঘনাদ বধ বলে, আসলে মেঘনাদ বধ হওয়ার কথা মনে হয়, এইটাই উচ্চারণ। এখানে বাংলা ডিপার্টমেন্টের প্রখ্যাত শিক্ষকরা আছেন, তাদের কাছ থেকে জানলাম, তাহলে মেঘনাদ বধে আমরা বলবো। এই যে মহাকাব্য, এই মহাকাব্যিক যে আলোচনা, এটা, এই মহাকাব্যটাকে আমাদের নিজেদের পড়া দরকার, আরো বেশি করে পড়া দরকার। এটা, এর মধ্যে কি চমৎকার করে উপস্থাপন করেছেন মাইকেল মধুসূদন দত্ত, এর অনেক বাক্য আমাদের কিছু লাইন মুখস্থ করা দরকার। এর মধ্যে যে কি উপমা, এটা আমার পড়ার অনেক বিষয়, বড় বিষয় এটা। তাই আমি মনে করি এটা আমাদের গবেষণা ধর্মী জ্ঞান থাকা দরকার, আমাদের পড়া দরকার। আমাদের বাংলা সাহিত্যের, আমাদের নিজের জিনিসটা আমাদের গৌরব করা উচিত। বাংলা সাহিত্য আমাদের সাহিত্য, এতে যারা অবদান রেখেছেন এদেরকে আমাদের সম্মান জানানো দরকার, কৃতজ্ঞতা জানানো দরকার, এবং তাদের কথা বারবার বলা দরকার। আর এটাই এই প্রথম সার্থক যে মহাকাব্য, এটা আমরা সবাই পড়ে আসবো, যারা বলবো তারাও পড়ে আসবো, যারা শুনবো তারাও। হ্যাঁ, তো আমাদের এই মাইকেল মধুসূদন দত্তের যে 3য় পর্ব, সেটাও এই মাইকেল মধুসূদনেরই সেই অমর সৃষ্টি মহাকাব্য মেঘনাদ বধ আলোচনা আমরা করবো। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা থাকবেন। তো সভাপতি মহোদয়ের যে সমাপ্তি বক্তব্যের আগে আমরা একটা ইংরেজি কবিতার আবৃত্তি, রিসাইটেশন শুনব। সেই হাসান ইমরোজ, কবি ও সমালোচক, তিনি এই কবিতা আবৃত্তি করবেন। এটা মাইকেল মধুসূদন দত্তের তো কবিতা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাইলে এটা দেওয়া যাবে না, তাইলে এটার সাউন্ড উল্টা পাল্টা করে দিবে। হ্যাঁ, ভালো করে লাগিয়ে, মুখের সাথে লাগিয়ে। আসলে এতক্ষণ মুগ্ধ হয়ে বক্তব্য শুনছিলাম সবার, অনেক বিষয় আমার বলতে ইচ্ছে করছে। আমি আসলে বক্তব্য না বাড়িয়ে সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তো প্রথা অনুযায়ী আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত মুখ্য আলোচক এবং এই অনুষ্ঠানের মডারেটর, সঞ্চালক, আয়োজক জনাব প্রিন্সিপাল আমিনুল ইসলাম উজ্জ্বল স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কবিতা শুরু করছি। কবিতাটির শিরোনাম হচ্ছে দি পার্টিং। এটা
মধুসূদনের একটা কবিতা। শুরুতে আমি এই কবিতাটা একটু পড়ি, তারপরে এটা আমার কিছু বক্তব্য আছে সেটা। I heard the gun, time swording tongue. In accents rough, loud and strong, declare the birth of day. I looked around and saw dark night, retiring at the approach of light to regions far away. The night cloud neath Aurora's eye were melting in the half-lit sky. The moon still lingered there. The tuneful minstrels of the grove were chanting sweet their lays of love to the infant morning air fair. I rose, but oh, methought my heart would break from that loved one to part, nor would let me go. The light now entered, hold the room, and drove away the friendly gloom. Night's remnant soul below, I kissed her, and with many a sigh and tears descending from her eye, she softly bade me adieu. Oh, with an aching heart and brain, I linked my way through fields and plain, besprinkled with the dew. Thank you. এই কবিতাটিতে কবিতার শিরোনাম হচ্ছে দ্য পার্টি, এবং এটা আসলে একটা ফেয়ারওয়েল কবিতা, বিদায়ের কবিতা। অনেক কবি, অনেক সাহিত্যিক অনেক ভাবে বিদায়ের কবিতা লিখেছেন, বিদায়ের কথা বলেছেন। মধুসূদনের বলার ধরন আসলেই অন্যরকম। সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে যেটা, যে এইগুলা নিয়ে কখনোই আলোচনা হয় না, হচ্ছে না, যেরকমটা আমাদের বক্তারা এর আগে বলে গেলেন। এই কবিতাটায় এইখানে কবি মেটাফোর ব্যবহার করেছেন বিদায়কে বোঝানোর জন্য। সেই মেটাফোরটা তিনি শুরু করেছেন একদম কবিতার শুরুতে। I heard the gun, timeless warning tongue, in accents rough, loud and strong, declare the birth of day. এই যে গানের শব্দ বা তপধ্বনি দিনের সূচনা ঘোষণা করলো, অর্থাৎ রাতের বিদায় ঘোষণা করলো, এই কথাটুকু দিয়ে কবি হচ্ছে মেটাফরিক্যালি বোঝাচ্ছে তার যে বিলাভেড, তার কাছ থেকে বিদায়ের মুহূর্তে। তো এটা ততক্ষণ পর্যন্ত আমরা কেউই বুঝতে পারি না যে এটাই আসলে অ্যাকচুয়াল মেটাফর। কবিতাটা ইটসেলফ একটা মেটাফর, যেটা বোঝা যাবে একদম কবিতার লাস্টে। এমন মাস্টারফুল ক্রাফট মেটাফিজিক্যাল পয়েন্টটাও খুব সম্ভবত দেখাতে পারে নাই, অথচ আমাদের মধুসূদন দেখিয়েছে। এরকম বহু অলঙ্কার আছে এখানে আলোচনা করার, আমি সেদিকে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছি না। এখানে অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ লোকজন আছে। আমি শুধু বলতে চাই, মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের সবচেয়ে আনসাংয়ের যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, আমি জানি না সেটা কি হবে, স্যার আমাকে কারেকশন করে দিতে পারে। উনি হচ্ছে সেই লোক। আমি প্রীতমের একটা গানের দুইটা লাইনের কথা বলতে পারি। উনি বলেছেন একটা গানে যে, আমি গাইলেই নচির মতো লাগে, আকবর কিশোর, তাই আকবর প্রতিভাবানা, আমি হলাম চোর। অর্থাৎ কেউ একজন যে হচ্ছে গান গায়, তার গান নচিকেতার মতো লাগে, সেই জন্য প্রীতমকে বলা হয় সে হচ্ছে চোর, কারণ নচিকেতাকে সে হচ্ছে কপি করছে। তো আকবর নামে কেউ একজন, সে হচ্ছে গান গায় কিশোর কুমারের, সে এখন প্রতিভাবান। কেন? কারণ সে বড়টারে কপি করছে। মধুসূদন দত্ত যা কিছু করেছে তার সবকিছু প্রত্যেকটা সাহিত্যিক যুগে যুগে করেছে। আমরা যদি হচ্ছে এই যে মহাকাব্যের কথা যদি বলি, পৃথিবীতে 4টা প্রাইমারি মহাকাব্য আছে, আমরা জানি সেটা ইলিয়াড, ওডিসি, রামায়ণ আর হচ্ছে মহাভারত। এখন প্রশ্ন হচ্ছে, ইলিয়াড এবং ওডিসি এটা গ্রিক ধর্মের উপরে লিখিত, অনেক দেবতার অনেক দেবীদের কথা ট্রোজান ওয়ারের উপরে লিখিত। এটা ডেফিনেটলি এই গ্রিকের ধর্মকাব্য না, ধর্মগ্রন্থ না। একই রকম ভাবে রামায়ণ এবং মহাভারতের কথা যদি আমরা ধরি, এটা ডেফিনেটলি তাদের ধর্মগ্রন্থ না। তাহলে তারা এদের সোর্সটা কোথা থেকে করেছেন? ওরা করেছেন গ্রিক ধর্ম থেকে, মিল্টন করেছেন ইসলাম ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে। রামায়ণ মহাভারত যিনি লিখেছেন উনি করেছেন তাহলে হিন্দুইজম বা সনাতন ধর্ম থেকে। তো সেখানে আমাদের মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য, তখন তাকে বলা হয় যে তিনি আরেকটা মহাকাব্য থেকে চুরি করেছেন। এটাই মূল বিষয়, যে আমি গাইলে নচির মতো লাগে, আকবর কিশোর, তাই আকবর প্রতিভাবান, আমি হলাম চোর। ধন্যবাদ সবাইকে।
আপনি বক্তব্য রাখলেন না কেন? মেঘনাথ বধ করবেন, হ্যাঁ, মেঘনাথকে বধ করতে হবে সামনে ইয়েতে। এই অ্যাডভোকেট সেলিনার মেয়ে নাও, ওই মায়ের সাথে যে দারুণ মিল। আচ্ছা মামনি, সুযোগ পেলে আবার আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এই তো বেজাইলার নাম দেখি, হাসান ইমরোজ, কত শত নাম, ভালো নাম, যত সুন্দর হয় ততই ভালো। তো কথা বলেই না আজকে তাও বুক খুললো। তা আমি আশা করি যে এই হাসান ইমরোজ, আমাদের ইমরোজ স্যার ইংলিশ ডিপার্টমেন্টের, তো এই সামনের এগুলোতে, সেমিনার গুলোতে আপনি বক্তব্য রাখবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম বিভিন্ন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের, আর যারা এখানে যারা শুনলেন তাদের মধ্য থেকে অনেক জ্ঞানী গুণী প্রাজ্ঞ বিজ্ঞ শ্রোতা আছেন, তারা হয়তো পরবর্তীতে অংশগ্রহণ করবেন, তাদের কাছ থেকেও আলোচনা চাই। আর সেমিনারে চিরকালীন লোকজন কম থাকে, এবং কারণ এই জ্ঞানের আলোচনা সবার ভালো লাগে না বলেই এদের সংখ্যা কম, এজন্যই তারা এত সম্মানিত। যেমনটা সক্রেটিসের কথা আমরা বলি, সক্রেটিস সেই খ্রিস্টপূর্বাব্দে জন্ম, তারপরও উনি মনে হয় যে আমাদের নিরালা মরে গেলেই তাকে খুঁজে পাওয়া যাবে, বা পাবলিক লাইব্রেরিতে মনে বসে আছে, অথবা অমুক ক্লাবে বসে আছে, অথবা ওখানে, এরকম মনে হয়। তো যাই হোক, এই জ্ঞানের আলোচনা ভালো না লাগাটাও ইতিবাচক দিক আছে। কারণ হলো যদি জ্ঞানের আলোচনা যদি সবার ভালো লেগে যায় তাহলে বিপদ আছে। এই যারা কষ্ট করে রাত জেগে জেগে বা নানান ভাবে জ্ঞান অর্জন করে আমোদ ফুর্তি বাদ দিয়ে, এদের আর পাই পয়সার দাম থাকবে না। তারই মনে করি এগুলোর এইটা জ্ঞানের আলোচনা আরো কম শুনুক লোকজনে, কুত্তা দৌড়ানি ঠিকই ভাল লাগে মানুষের। তারপরে একজন কাত হয়ে পানিতে পড়ে গেল, পিছলে পড়লো, ড্রেনে পড়লো, মাথা পা উপর দিকে, মাথা নিচের দিকে পড়লো, এইসব দৃশ্য ভালো লাগে। কিন্তু এই যে এত খাটনি করে লেখাপড়া করে সারা জীবনের জ্ঞান, অর্জিত জ্ঞান যে ঢেলে দিচ্ছে, এটা ভালো লাগবে না। না লাগা, ওই যেটা বলছিলাম, এটা ভালো দিক আছে। এজন্যই সমাজের এরাই হলো ক্রিম পার্ট অফ দ্য সোসাইটি। তাই হতাশ হওয়ার কিছু নেই, এই জ্ঞানের আলোচনা এমনি হয়। আমরা সেই খ্রিস্টপূর্বাব্দের যে আলোচকরা যারা ছিলেন, যারা জ্ঞান, তাদের কথা যাদের নাম শুনি তারাই আলোচনা করতেন। আর যারা হারিয়ে গেছেন ইতিহাসে, তাদের নাম আসেও নাই, হারানোর ভয়ও নাই, কিন্তু যাদেরটা এসেছে আছে, থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের এই আজকের এই আলোচনা অনুষ্ঠানের এই শিল্প আড্ডার দ্য লিটারারি আয়োজনের যে সম্মানিত সভাপতি, উনি অনেক ভালো আলোচক। উনি অধ্যাপক গোপীনাথ দত্ত, ইংরেজি বিভাগের একজন প্রখ্যাত শিক্ষক, অনেক জানেন উনি। আমরা গর্বিত তাকে আমাদের মধ্যে পেয়ে। মাঝে মাঝে উনি কর্মব্যস্ততার কারণে অনুপস্থিত থাকেন, তবে যতটা থাকেন আমরা গর্বিত, আমরা আনন্দিত, এবং আমরা তার কাছে ঋণী, কৃতজ্ঞ। তো সেই অধ্যাপক গোপীনাথ দত্ত তার বক্তব্য উপস্থাপন করবেন, আর যার মধ্য দিয়ে আমাদের আজকের এই শিল্প আড্ডার আলোচনা শেষ হল। ধন্যবাদ অনুষ্ঠানের সুপ্রিয় সঞ্চালক, সুপ্রিয় উজ্জ্বল ভাই। আমি সভাপতির দায়িত্ব পালন করছিলাম। আসলে সভাপতি পড়ে যায় এক কর্নারে, এই সময় শেষ প্রান্তে শরীরে মনে আর উৎসাহ থাকে না, সভাপতিরও থাকে না এবং দর্শকদেরও থাকে না। তো আজকের যে বিষয়বস্তু ছিল এই সাহিত্য আড্ডার, মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে, তার কাব্য প্রতিভা নিয়ে।
আপনারা যারা আলোচনা করেছেন অসাধারণ আলোচনা করেছেন, এবং আমি উজ্জ্বল ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে মেঘনাদ বধ এই কাব্য মহাকাব্য আলোচনায় রাখার জন্য আর কি। এখানে আপনারা যারা আলোচনা করে গেলেন তার মধ্যে উজ্জ্বল ভাই ছিলেন। উজ্জ্বল ভাই তো মাঝামাঝি বলছেন, আমার বন্ধু সোহেল ভাই ছিলেন, এবং আব্দুর রহিম সাহেব, মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন ভাই, তারপরে এই যে ছড়া হাসান ইমরোজ একটু কবিতা আবৃত্তি করলেন এবং ব্যাখ্যা করলেন। তো আশা করি আমাদের পরবর্তী পর্বটি যে আমাদের যে আড্ডাটা হবে সেটা আরো বেশি তথ্য সমৃদ্ধ এবং আরো বেশি উপভোগ্য হবে এবং এনগেজিং হবে আর কি। আসলে অনেক কথা মনে আসে, আমি তো এখন ওইভাবে আলোচনায় যেতে পারবো না, হয়তো বাবা সেই টাইম স্পেস পাবো না আর কি, কনস্ট্যান্ট অফ টাইম। আমি যেটা বলবো যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একটি অবশ্যই প্রতিভা। প্রতিভা কাকে বলে? আমি বলি যে একটা পথ, হাঁটা পথে হাঁটা সহজ, তৈরি পথে হাঁটা সহজ, কিন্তু পথ তৈরি করে দেওয়া সেটা একটা কঠিন কাজ, সেটা প্রতিভার কাজ। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন সেরকম একজন প্রতিভাধর, আমরা বলি মহাকবি বলি, কবি বলি, তিনি ছিলেন। তো এখানে ওনার সম্পর্কে একটা বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করেছেন, বড় বড় সাহিত্যিক যারা রয়েছেন, রবীন্দ্রনাথ বলেছেন, বুদ্ধদেব বসু বলেছেন, তারপরে অধ্যাপক সুকুমার সেন ওনার একটা কথা বলেছেন যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে উল্কার মতো। উল্কা যেরকম হঠাৎ করে ঝড়ক দিয়ে আসে এবং হঠাৎ করে ঝড়ক দিয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না তাৎক্ষণিকভাবে, কিন্তু যখন ওই উল্কাটা নির্বাপিত হয় তখন আমরা বুঝতে পারি তার জ্যোতির শক্তি এবং যে আলো ছড়িয়ে যায় সেটা আর কি। ওনার প্রতিভাটা এমন ছিল। আর ওনার সম্পর্কে বুদ্ধদেব বসু যেটা বলেছেন যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, পাখির সব পরে রব, আপনারা সবাই জানেন, পড়েছেন সবাই। এই যে ছন্দ, এই ছন্দ থেকে বের হয়ে এসে কাজ করে গেলেন, সনেট লিখলেন প্রথম, তারপর কি লিখলেন অমিত রাক্ষস ছন্দ, উনি মহাকাব্যে হাত দিলেন। তো এইসব বিষয় চিন্তা করলে আমরা বলবো যে একটা অসাধারণ ব্যাপার মাইকেল মধুসূদন দত্ত। আর এখানে আলোচনার সময় অনেকেই বলছিলেন যে দত্তকুল উদ্ভব, আমাদের সোহেল ভাই বলছিলেন দত্তকুল উদ্ভব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার স্যার আমার বলে পড়ছিলাম, স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম, কবি খন্দকার আশরাফ হোসেন। বিভাগে যখনই দেখা হতো তখন উনি বলতেন, আমাকে বলতেন যে দত্তকুল উদ্ভব। তো তখন আমার মানে ওই সময়ে আমি জানতাম এটা একটা এপিটাফ, এটা একটা সমাধি ফলক মাইকেল মধুসূদন দত্তের, দাঁড়াও পথিক পথিক তিষ্ঠ পথিক বর, তারপর জন্মজনিতম বঙ্গে তিষ্ঠ কনকা, এই যে ওনার কথাটা আর কি। তখন থেকে আমার একটা আগ্রহ হয় ইয়ের ক্ষেত্রে, এই এপিটাপের ক্ষেত্রে। আমি একটা লেখা লিখেছিলাম এপিটাপ নিয়ে আর কি। যত এপিটাপ আছে বড় বড় এপিটাপ, বড় বড় লেখকদের আমি সবগুলো পড়েছি আর কি, বলতে পারেন। তো এখানে আমার যে একটা মনে পড়ছে আর কি, যেমন জন কিটসের একটা এপিটাপ পড়েছিলাম। উনি তো মারা গেলেন, তরুণ বয়সে মারা গেলেন, এবং ভীষণভাবে রোমান্টিকদের মধ্যে উনি তো সেরা একজন রোমান্টিক ইংরেজি সাহিত্যে। উনি লিখলেন হিয়ার লাইজ দ্য ম্যান হুজ নেম ওয়াজ রিটেন ইন ওয়াটার। এখানে সেই লোক সে আছে যার নামটা কি বলবো জলাঙ্কিত, পানিতে লেখা। পানিতে লেখা নাম অস্থায়ী থাকে না, অস্থায়ী। কি মর্মভেদী একটা এপিটাপ হতে পারে কি সেই জন কিটসের। আমি ঘুরতে ঘুরতে একবার এই যে জপমালা ইনস্টিটিউট, জপমালা যে এটা চার্চটা ঢাকার তেজগাঁয়ে, আপনারা গিয়েছেন কিনা, ওখানে দেখবেন একটা 1800 মানে ওই সালের দিকে 200-300 বছর আগের ঘটনা। ওখানে একজন মারা গিয়েছেন, কে মারা গিয়েছেন তার নাম ধাম নেই, কিন্তু সমাধি ফলকটা ওখানে এখনো আছে সেই লেখাটায়। আমি খুব ভীষণ ভাবে টাস্ট হয়েছি সেটা পড়ে আর কি, এবং একবার পরে আমার মনে মানে গেঁথে আছে আর কি। উইপ নট ফর মি, lament no more, for I am not dead but gone before. আমার জন্য কান্না করবেন না, শোক করবেন না, আমি মারা যাইনি, জাস্ট একটু আগে চলে গেলাম আপনাদের। মানে একজন লোক মৃত্যুর আগে ওটা লিখে গেলেন সমাধি ফলকে, এবং যারা পড়বে পরবর্তীতে শত বছর হাজার বছর পরেও তাদের মনের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে। তো এরকম এই যে সমাধি ফলক গুলো আমি খুব আগ্রহ এগুলোতে আর কি। তো যাই হোক, আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলার সময় আমরা অনেকেই বলেছি যে এই যে ইয়ের কথা আসছে বারবার, প্লেজিয়ারিজমের কথা আর কি। আমি একটু দ্বিমত করছি। প্লেজিয়ারিজম আমরা তো এখন আধুনিক সভ্যতায় এটা একটা অপরাধ হিসাবে গণ্য হয়, ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট। প্লেজিয়ারিজমটা কি? যে কারো লেখা অবিকল হুবহু পুরো
প্যাসেজ বা প্যারাগ্রাফ বা কোনো অংশ বিশেষ তার স্বীকৃতি, তার মানে স্বীকৃতি, প্রয়োজনীয় স্বীকৃতি ছাড়া যখন তুলে ধরা হবে সেটাকে প্লেজিয়ারিজম বলে এবং অপরাধ। এবং এটার জন্য আইন আছে বিভিন্ন দেশে, দেশে দেশে এটার জন্য আইন আছে আর কি। তো উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু আমরা প্লেজিয়ারিস্ট বলতে পারবো না কোনোভাবে আর কি। ওনার প্লট গুলো অনেক প্লটই, যেমন ম্যাকবেথের প্লট, তারপরে হেমলেটের প্লট উনি কিটস থেকে নিয়েছেন, মধ্যযুগীয় অনেক সাহিত্য থেকে নিয়েছেন আর কি। তো আমরা প্লট নিয়েছেন, এখন প্লট আর এটাকে আমরা বলি রিক্রিয়েশন। রিক্রিয়েশনটা কি নতুন ভাবে সৃষ্টি করা আর কি। তো এটা প্লেজিয়ারিজমের সাথে উনি তো চোর না আর কি, উনি প্রতিভাধর এবং সৃষ্টিশীল এবং মৌলিক লেখক অবশ্যই। আমি বলি একটা কবিতার কথা বলি, ধরে আমি স্মরণে আসছে আর কি, যেমন আপনারা পড়েছেন সবাই জীবনানন্দ দাশের হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদনা করে ওরে ধানসিনী নদীর পাশে, তোমার পৃথিবীর কান্নার স্বরে তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মধ্যে সে চলে গেছে রূপ নিয়ে দূরে। আচ্ছা, এই পর্যন্ত থাকি আর কি। আমাদের এই যে আধুনিক কবি মডার্নিস্ট পয়েট WBS আইরিশ পয়েট আর কি, ওনার একটা কবিতা আপনারা পড়েছেন হয়তো বা, যে ও কার্ল ইউ ক্রাই নো মোর, ফর ইউর ক্রাইং ব্রিং টু মাই মাইন্ড প্যাশন ডিমড আইজ and long heavy hair that was shaken out over my breast, but there is enough evil in the cry of the wind. একদম কবিতার সুর, ছন্দ থেকে শুরু করে, বিষয়বস্তু থেকে শুরু করে, থিম থেকে শুরু, সমস্ত কিছু মানে এক। আমরা কি বলবো এটা নকল করেছেন বা জীবনানন্দ দাশ প্লেজিয়ারিস্ট ছিলেন? অবশ্যই বলবো না আর কি। জন কিটসের একটা সনেট যেটা আমরা বলি যে ওই যে হিজ অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, on his first looking into Chapman's Homer, প্রথম লাইনটা ধরেন, Mass have I traveled in the realm of gold, many kingly kingdom have I seen. এই যে হাজার বছর ধরে একই ধরনের বিষয় কিন্তু আসছে। তো এইখানে মাইকেল ওই যুগটা তো আসলে মাইকেলের যুগটা তো আসলে মহাকাব্যের যুগ ছিল আমরা বলি। এবং যে একটা ফ্ল্যাটের মধ্যে দেখছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন রেনেসা প্রভাবিত এবং রোমান্টিক কাব্যধারা প্রভাবিত একজন মানুষ। রেনেসার মূল বিষয়টা কি ছিল? ষোড়শ শতাব্দীর ইউরোপীয় যে রেনেসা আমরা বলি, মূল বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে যে থিওসেন্ট্রিক সোসাইটি থেকে একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা সোসাইটির দিকে আপনার একটা যে যাত্রা। থিওসফিকটা কি, থিওসেন্ট্রিকটা কি? থিওসেন্ট্রিক হচ্ছে ধর্মভিত্তিক, মধ্যযুগের যে ধর্ম যেভাবে মানুষ সমাজে চর্চা হতো মধ্যযুগে, যে কাল কাল না, এটা হচ্ছে একটা অতিথিশালা, স্বল্প সময়ের জন্য আসি, অনন্তকাল আমাদের সামনে আর মানুষকে এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়, ধর্মের মাধ্যমে দেওয়া হয়েছিল। ষোড়শ শতাব্দীর চিন্তক যারা ছিলেন, রেসার যারা পুরোধা, তারা কি করলেন যে না, এটাকে এথনো সেন্ট্রিক করা দরকার, মানুষ কেন্দ্রিক করা দরকার, অ্যানথ্রোপোলজি সেন্ট্রিক করা দরকার। হ্যাঁ, মানুষ কেন্দ্রিক করা দরকার, ওই যে রেনেসার যে হিউম্যানিজম। তো এই যে বিষয়টা আর কি, আপনি দেখেন যে একইভাবে উনি প্রভাবিত ছিলেন। আর অবশ্যই উনি যে যুগে জন্মগ্রহণ করেছেন 1824 সালে, পুরোটাই ইউরোপীয় সাহিত্যে আমরা যেটাকে বলি রোমান্টিক পিরিয়ড। ইউরোপীয় সাহিত্য রোমান্টিক যে সময়কালটা ধরি আমরা, যে 1798 সাল যখন লিরিক্যাল ব্যালাড প্রকাশ পায়, এই এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাড, এর পাবলিকেশন পিরিয়ডটা ছিল 1798 সাল, রোমান্টিক পিরিয়ড। এবং শেষ হয় যে ভিক্টোরিয়ার যে উনি যে সিংহাসনে আসেন 1837 সালে। আর মাইকেল মধুসূদন দত্তের জন্মটা কত? 1824। পুরো রোমান্টিক পিরিয়ডের ওনার জন্মটা আর কি। তো অবশ্যই উনি সচেতন ছিলেন এবং সেগুলো পড়েছেন। ইংরেজি সাহিত্যে ওই সময় যারা ছিল, বাইরনের প্রভাব আছে, হোমারের প্রভাব আছে সেই আগের। আর রেনেসার কথা বলা হয়, রেনেসার বিষয়টা কি? রেনেসা মানে তো পুরো জাগরণ। কিসের পুরো জাগরণ? সে প্রাচীন গ্রিক রোমান সাহিত্যের যে ওনারা ফিরে তাকালেন, প্রাচীন তাই না, আর্ট কালচার দিয়ে ফিরে তাকালেন। অন্ধভাবে ফিরে তাকিয়েছেন? ওনারা তো নতুন ভাবে তৈরি করেছেন। আমরা বলি প্রোডাক্ট, এই যে ক্রিস্টোফার মার্লো থেকে শুরু করে, এই যে আমরা বলি যে টমাস কি, পরবর্তীতে যে উইলিয়াম শেক্সপিয়ার, তো প্রোডাক্ট বলি আমরা, রেনেসার প্রোডাক্ট। ওনারা কি অন্ধভাবে সে প্রাচীন গ্রিক রোমান সাহিত্যকে অনুকরণ করেছেন? না, নতুন ভাবে সৃষ্টি করেছেন। একইভাবে বাংলা সাহিত্যে রেনেসা, ইউরোপীয় রেনেসা ছিল সর্বব্যাপী, একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে পৌঁছেছে, মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছেছে। মানুষ সংস্কার করেছে তার হৃদয়কে। রেনেসা মানে হচ্ছে সংস্কার।
ওই যে ধর্মের সংস্কার, তাই না, রিফরমেশন, যা মানে ধর্মের ক্ষেত্রে যে একটা ওই যে রোমানিজমও ওখান থেকে হ্যাঁ আসছে। তো আসলো, তো এখানে মানুষের হৃদয়ে ঢুকে গেছে, কিন্তু আমাদের একটা লিমিটেড পরিসরে মানে একটা সীমিত পরিসরে এখানে হয়েছিল, এবং তার প্রতিভূ ছিলেন আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। আপনারা দেখেন নতুন ভাবে দেখা, এই উপমহাদেশে থেকে আমি কি ডরাই সখী ভিখারি রাম, এই কথা বলা কি এত সহজ? রামকে ভিখারি বলা, রাম হচ্ছে এই মহাভারতের, আপনি মহাভারত কিন্তু শুধু মহাকাব্য না, মানে ইলিয়াড ওডিসি থেকে মহাভারত রামায়ণের পার্থক্যটা হচ্ছে এইখানে, যেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে এখানে প্রত্যেকটা গৃহে একে শ্রদ্ধা করা হয়, এবং রাম তো একজন উনি অবতার, এবং একজন অবতার হিসেবে তাকে উপাস্য আর কি। তো সেখানে উনি বললেন ভিখারি হিসেবে, এবং রামকে কিভাবে ন্যারেট করেছেন, ফয়েল ক্যারেক্টার আমরা বলি, রাম রাবণ, এখানে কেন্দ্রে কে চলে আসছে? রাবণ। এবং রাবণকে যত মানবিকতা আছে, যত মানে দেশপ্রেম মূলক যত উদ্দীপনা আছে, তাই না, এগুলো কিন্তু আমরা ওই দেখি এই সাইডটাকে কেন্দ্র করে, পুরোটাই একটা বিপরীত স্রোতে, এইটাই হচ্ছে রেনেসা। আমরা বলি রেনেসাটা কি, এখানে রেনেসা ধরতে গেলে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে যে কিভাবে সমাজে, সোহেল ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যে নজরুলকে আমরা বলি বিদ্রোহী কবি, আসলে আমরা যদি সাহিত্যের মানে যদি ধরি, বিদ্রোহী বলতে হবে কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তকে আর কি। প্রথম যেরকম আমরা বলি রেবেল পয়েট শেলিকে, শেলির ধারের কাছে নাই আমাদের নজরুল। উনি বিদ্রোহ করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অনেক সামাজিক আচরণের বিরুদ্ধে, কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে থাকা এই যে দৃঢ়মূল প্রথা, এর বিরুদ্ধে বিদ্রোহ করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। এটা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, নিজে ধর্ম ত্যাগ করেছেন, এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথেও দেখা হয়েছিল ওনার, এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তোরা কি বলে, রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞাসা করেছে আপনি ধর্ম ত্যাগ করলেন কেন? রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু অনেক লিবারাল মানুষ ছিলেন, আপনারা জানেন। উনি যেমন মসজিদে গিয়েছেন, মন্দিরে গিয়েছেন, চার্চে গিয়েছেন, গির্জায় গিয়েছেন, এবং সব ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে, এবং সর্বধর্ম যত মত তত পথের কথা বলেছেন আর কি। উনি বলেন আপনি ধর্ম ত্যাগ করতে গেলেন কেন? তখন ওনার কথা ছিল আমি পেটের দায়। মধুসূদন দত্ত বলে ফেলেন পেটের দায়। একজন মাইকেল মধুসূদন দত্ত কি পেটের দায় যাবে ওখানে? শুধু জৈবিক টানে ওখানে যাবে কখনো? এটারও কিন্তু নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। আমরা যদি ওই সমাজটা যদি বুঝতে পারি, বা আমাদের এই যে আমাদের যে কনজারভেটিভ সোসাইটি, এটা যদি বুঝতে পারি, তাহলে বুঝবো যে কেমন সংগ্রাম করে উনি ওখানে টিকেছিলেন আর কি। তখন সতীদাহ প্রথা ছিল, তাই না, কেবল, এবং নানা ধরনের অনাচারে, এই যে জাত পাত, তাই না, সমাজ ছিল কলুষিত আর কি। তো এখানে একজন ক্রিয়েটিভ রাইটারের জন্য সুখকর পরিবেশ না মোটেও। আচ্ছা, সেই অভিমান থেকে হতে পারে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি আর কি, যেখানে যে আপনি যে এই যে জরাজীর্ণ মানুষের মন আর কি, তাই না, ওখানে উনি থাকতে চান নাই, বেরিয়ে আসছেন। আবার হতে পারে খ্যাতির জন্য, হতে পারে খ্যাতি আসলে উনি চেয়েছিলেন, সবাই তো চায়, তাই না, খ্যাতি তো এটা স্বাভাবিক ব্যাপার। আর ওনার আরো বৃহত্তর পাঠক চেয়েছিলেন, বাংলা ভাষা তো তখন এরকম ভাবে রবীন্দ্রনাথ আসে নাই। উনি যখন মেঘনাদ পথ কাব্য লেখেন 1861 জন্ম রবীন্দ্রনাথের, এবং খুব সুন্দর ভাবে বলেছেন সোহেল ভাই যে একটা দেশপ্রেমের যে ব্যাপারটা ঘটেছে তার কারণটা উনি ব্যাখ্যা করেছেন আর কি, মেঘনাদ বধের মধ্যে। তারপরে আপনি দেখেন ইয়ের মধ্যে যে শেষ সংলাপটা দেখেন, শেষ সংলাপের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের ওখানে আমরা কি দেখি, ওখানে কর্ণকে দেখি আর কি, কিভাবে কর্ণকে উনি রূপায়িত করেছেন, প্রচলিত ভাবে কি পুরোপুরি নতুন আঙ্গিকে উনি নিয়ে আসছেন কর্ণকে আর কি, মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং একটা পুরন্তম একটা চরিত্র হচ্ছে এই কর্ণ আর কি, তাই না? হ্যাঁ, এবং কোথাও সে পায়নি মহাভারতের যে কর্ণ আর কি। তো এগুলো আসলে আমরা দেখবো যে রেনেসা এবং রোমান্টিক ধারাটা ওনার মধ্যে হয়ে কাজ করেছে। আর ওই সময়ে আপনারা দেখেন বলি মহাভারত মানে মহাকাব্যের সময়, তার আগে একটা ঘটনা, ইংরেজি সাহিত্যের একটা ঘটনা, আমাদের মাইকেল মধুসূদন দত্ত উনিও পরিচিত ছিলেন, বিষয়গুলো পড়েছেন উনি প্রচুর পরিমাণে, যদিও খুব বেশি আগের ঘটনা না, 1800 কত সালে, 16 সালের ঘটনা আর কি। আমি যে কবিতার কথা বললাম জন কিটসের, ওই কবিতার একটা ব্যাকগ্রাউন্ড আছে আর কি। ব্যাকগ্রাউন্ডটা কি, ওনার এক বন্ধু, কবিতাটার নাম হচ্ছে ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, চ্যাপম্যান জর্জ চ্যাপম্যান, উনি রেনেসার একজন বিখ্যাত নাট্যকার এবং কবি জন চ্যাপম্যান। তো চ্যাপম্যানের অনুদিত
হোমারের ইলিয়াড মানে যখন পড়েন উনি, ইলিয়াড যখন পড়েন তখন তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল উনি বলেছেন, এভাবে লিখেছেন যে এবং অসাধারণ একটা সনেট আপনারা পড়তে পারেন, যে একজন মহাকাশ গবেষক যখন একটা নতুন তারা আকাশে খুঁজে পায়, বা কোর্টেস যখন এই আমেরিকা ল্যান্ডটা দেখলেন প্রথম, তার মধ্যে যে অনুভূতি হয়েছিল আমার এই মানে হোমার পড়ার পরে আমার মধ্যে একই প্রতিক্রিয়া হয়েছিল আর কি। এটা হচ্ছে 1816 সালের ঘটনা আর কি, এক রাতের ঘটনা। প্রথম যখন চ্যাপম্যানের আগে তো তার আগে আলেকজান্ডার পোপের লেখা অনুদিত যে এটা আর কি আপনার হোমারের ইলিয়াড, সেটা খুব অতি কাব্যিকতার কারণে উনি বলেছেন যে এটা বেশি মানে ওভার পয়েটিক, যার জন্য আমার কাছে ভালো লাগে না, কিছু বলেছেন এটা আর কি। আমি এর জন্য এটা পড়তে গিয়ে আমার মধ্যে এই প্রতিক্রিয়া। তো সারা রাত বসে ক্লার্ক ওনার বন্ধু ওনাকে প্রথম যখন দেন, উনি সারা রাত বসে দুইজনে মিলে সারা রাত ওইটা পড়েন, এই জর্জ চ্যাপম্যানের হোমারটা, কিন্তু তারপর ওইটা লেখেন। তো দেখেন 1816 সালে এখন কি কেউ মহাকাব্য লিখতে বসে? ওই পিরিয়ডটাই ছিল মহাকাব্যের পিরিয়ড আর কি। আপনারা দেখেন এই সাবকন্টিনেন্টে বলেন বা ইউরোপীয় সাহিত্যেই বলেন, এটা একটা মহাকাব্যের সময় ছিল আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী যে সেশনটা হবে আমাদের এখানে মেঘনাদ বধের উপর আরো আলোচনা হবে, বিশ্লেষণ হবে আপনাদের দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা মানে বিস্তৃতভাবে অন্যান্য মহাকাব্যের সাথে আমরা যে তুলনা করতে পারি, আমার মনে হয় ভালো হবে আমাদের আলোচনা আর কি। তো আমি শেষ করব, আর পরবর্তী আড্ডায় দেখা হবে আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। উজ্জ্বল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উজ্জ্বল ভাই অসাধারণ আলোচনা করেছিলেন এবং আমি আপনার আলোচনা সবসময় উপভোগ করি এবং আপনার আলোচনাগুলো খুব এনগেজিং হয় আর কি। সবাই ভালো থাকুন, আগামী মঙ্গলবার পর্যন্ত দেখা হবে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য, অধ্যাপক গোপীনাথ দত্তের। আর বিষয় হলো যে শেষ করে হয় না শেষ, যে আমাদের জানতে হবে, অনেক বুঝতে হবে, জানতে হবে আমাদের এই যে এই জগৎ সংসারে যাদের অবদান আছে, আমাদের জাতি হিসেবে বাঙালি বা বাংলাদেশি জাতি হিসেবে আমাদের যে অবস্থান, সেটা হতে পারে এই সাহিত্যের দিক দিয়ে বা অন্যান্য যাই আছে আমাদের মধ্যে, আমাদের তাদেরকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে বারবার তাদেরকে তুলে এনে তাদের বিষয়ে আলোচনা করে তাদেরকে সম্মানিত করতে হবে, যাতে এরকম পথে সামনে আরো কেউ যাতে অবদান রাখার জন্য উৎসাহিত বোধ করে। তো আমার মনে হয় যে এই বাংলার পাশাপাশি আমাদের ইংরেজি ভার্সনের আলোচনাও আনা দরকার। হ্যাঁ, তো প্রিয় দর্শক শ্রোতা, এটা আমার মাথায় আসলো যে এই বাংলা ভার্সনে যেমন এই যে আলোচনাগুলো হয় আমাদের বিভিন্ন লেখক সম্পর্কে, আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার জন্য আর একটা ধারা চালু করতে চাই, অন্তত ফোর্টনাইটলি, অর্থাৎ পাক্ষিক ভাবে যেটা হতে পারে যে এই আলোচনাগুলো ইংলিশ ভার্সনে হবে, ইংরেজিতে হবে। সেখানে ইংরেজি সাহিত্য ইটসেলফ আসতে পারে, আবার বাংলা সাহিত্য, এগুলো আলোচনা একটা ভার্সন আসা দরকার, এটা আন্তর্জাতিকতা আনার জন্য। হ্যাঁ, তো আমরা যতই আলোচনা করবো, যে আজকের আপনাদের কেমন লেগেছে জানি না, তো ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি, অনেক জানতে পেরেছি, আরো জানার লোভ জাগছে। এই যে জানলে ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। এটা কি জ্ঞানী হওয়ার লক্ষণ কিনা জানি না, নাকি ওই আমার মূর্খতা নতুন করে আবিষ্কার করার একটা লক্ষণ, তাও জানি না। তা আমার ভালো লাগে এই যে তথ্যগুলো শুনি, জানি। আর কোটি কোটি বই পৃথিবীতে আছে, একা পড়ে কয়টা শেষ করব? হ্যাঁ, তাই এটা আমরা চুপ থেকে জ্ঞান চুরি করতে পারি। এই যে চুরি সবসময় খারাপ জিনিস না, এইটা এক ধরনের চুরি, চুপ থেকে নিয়ে নেওয়া। আমি বুঝতেই দিলাম না, মানে বুঝতেই দিলাম না যে আমি তার কথাগুলো, জ্ঞানগুলো নিয়ে নিলাম। হ্যাঁ, তা ভদ্রলোক যারা তারাই করে, এই অবশ্য স্বীকৃতি দেয় যে হ্যাঁ, আমি কিন্তু আপনার বক্তব্য থেকে এই কথাগুলো শুনেছি, নিয়েছি, জেনেছি, বুঝেছি। এগুলো দিলে ভালো হয়, তাহলে বক্তা আরো উৎসাহিত বোধ করেন। তাই এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একেবারেই আগে যা জানতাম, একেবারে জোর করে চাপে স্যাররা বলতেন এটা পড়ো, সতত হে নর্তকী পড়ো মোর মনে, এগুলো না বুঝে না শুনে নিতান্তই পরীক্ষা পাশের জন্য এগুলো পড়তাম।
আরো সমস্যা ছিল যে শিক্ষকরা পড়াতেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আসলে আগের কিছু লোক অযথা গল্প করে, আগের মানুষের অনেক জ্ঞানী ছিল, এটা ছিল ওটা ছিল। জ্ঞানের তো মানে জায়গায় বিষয়ই তো কম ছিল, আবার কিসের জ্ঞানী ছিল? কিছু ছিল তারা অল্পাত্ম করে বলে গেছে, করছে, আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই। এখনকার মানুষেরা অনেক বেশি জ্ঞানী, কারণ এদের জ্ঞান অর্জনের নানান মাধ্যম বেশি, ক্ষেত্র বেশি নানান উপায়ে তারা জ্ঞান অর্জন করে। তো যাই হোক, তো আমাদের সেই এই যে একজনের বিষয় সারা জীবন ভরে যে এই করেছেন, এগুলো দিয়ে গেছেন, সেগুলো অল্প সময়ের আলোচনায়, অল্প সময়ের যে পড়ে পাঠ করে সব তো না বলে শেষ করা যাবে, না শুনে শেষ করা যাবে। তাই আমাদের মনোযোগ দিয়ে পড়া দরকার, তুলে আনা দরকার আরো কিছু লেখক কবিদেরকে, যাদের বিষয়ে কম আলোচনা করা হয়, অথচ তাদের অবদান অপরিসীম। এই যে আলোচনা থেকে অনেক কিছু জেনেছি আমি, অনেক কিছু। তাই আমরা আরো জানার লোভ রাখছি, শুনবো, জানবো। আর আমরা যে যার মতো, এটা আসলে একটা উছিলা মাত্র। এই যে আলোচনা, এগুলো তো আমরা আগে করতাম না। এই যে শিল্প আড্ডা বলি বা দা লিটারারি, এর মধ্য দিয়ে যে আমরা যে আলোচনা করছি, এটা উছিলা মাত্র। এখানে এমনও আছে যে শ্রোতাদের মধ্য থেকে পড়ে এসেছে কিন্তু বলে নাই, মানে বলার তাগিদ বোধ করে নাই, বা পরে বলতে পারেন। এটা এই উছিলায় যেটা পড়া হয়, এটাই লাভ। আমরা যে যতটুকু বলি বা যাই করি, এই উছিলায় যে পড়ি, এটা আমার কাছে, এটা হলে বলি কি যে এই প্রেশার থাকে না, রিডিং, প্রেশার স্টাডি। আর মোটেও পড়তে চাই না, মানুষ তো আসলে কাজ করতে চায় না, আমরা মোটেও পড়তে চাই না। কিন্তু এই যে যখন জানার তাগিদ আসে, বলার আগ্রহ সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা একটু পড়ার বোধ করি। যেমন নিজেকে সুন্দর করে উপস্থাপন করার এই প্রচেষ্টা চিরন্তন। এটা আমার মধ্যে নেই তা না, নিজেকে উপস্থাপন করা এটা সহজাত প্রবৃত্তি। যেমন এই যে মেঘনাথ বধের উপর যে সামনে আলোচনা হবে, আমার তো এখনই গিয়ে পড়তে শুরু করবো, মনে হয় যে আমি ওইটা শুরু করে দেবো। এই যে একটা উছিলা, এই উছিলা যে পড়বো আমরা, অন্তত এটা তো একটা উছিলা হিসেবে কাজ করে, তাই না? ইতিবাচক আমি মনে করি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা কাছে থেকে অফলাইন এবং অনলাইনে যারা দেখলেন, শুনলেন এবং শুনবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই দা লিটারারি এবং শিল্প আড্ডার পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুক। আর যেহেতু শীত, একটু সাবধানে থাকবেন। কোল্ড অ্যালার্জি যাদের আছে তারাও একটু সাবধানে থাকবেন, যেমন আমার আছে, একটু কাশাকাশি বেড়ে যেতে পারে, তাই আমরা সাবধান থাকবো। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।